আগত সুধী দর্শকবৃন্দকে বাগাডাবর যুব নাট্য সংস্থার পক্ষ থেকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। দিশানি পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পাদপদ্মে প্রণতি জানিয়ে নটনাট্যকার গিরিশ ঘোষের বিদেহী আত্মাকে স্মরণ করে সর্বোপরি মা শ্মশানকালীর চরণ কমলে ভক্তি বিনম্র পুষ্পাঞ্জলি অর্পণ করে শুরু করছি আজকের যাত্রাপালা। আজকে বাবার ফাঁসির দিন। ওই ঘন্টার শব্দ যেন আমার মাথার মধ্যে শত হাতুড়ির ঘাম হচ্ছে, সহস্র বজ্র যেন ভেঙে পড়ছে আমার মাথা। আর আমি সহ্য করতে পারছি না, কিছুতেই না, কিছুতেই না। এই শালা সরে বাচ্চা, আমি তো ঘুমাতে পারবো না। তোর একদম সন্ধ্যা হবে না সারা। কোন শালা কোন আমার চিৎকার করছে, বল হারামি বাচ্চা। চিৎকার করে ওই শালা গাছ ধরে আছে। অপমান। যাও যাও, ওদের দুজনকে বেড়ি দিয়ে সেলে আটকে রাখো। ভগবান বাবু চুপ, ওই নামে আর আমায় ডাকবেন না। আমি ভগবান মনে ভূত হয়ে গেছে। আমি আমি সেই ভগবানের প্রেতাত্মা। না, ভগবান এখনো মরেনি। আজও তার আহত মনটা বেঁচে আছে, আজও ঘুমিয়ে আছে তার জীবন্ত অতীত। সেই অতীতটাকে আপনি একটু একটু করে জাগিয়ে তুলুন ভগবান বাবু। সেই ঘুমন্ত অতীতটাকে জাগিয়ে কি হবে স্যার? ভগবানের এই ক্ষত বিক্ষত অন্তর থেকে ঝরবে বেদনা, রক্ত, স্মৃতির পর্দায় ফুটে উঠবে হারিয়ে যাওয়া কতগুলো পরিচিত মুখছবি। না স্যার, না স্যার, না। এই শেষ বিদায়ের কালে বেদনার মোড়কে ঢাকা সেই ভয়ঙ্কর স্মৃতিগুলোকে আর আমি জাগাতে চাই না স্যার, আর আমি জাগাতে চাই না। জাগাতে আপনাকে হবে ভগবান বাবু। আপনার চালচলন লক্ষ্য করে আমি বেশ বুঝতে পেরেছি কোনো লঘুভাবে হয়তো আপনার ফাঁসির অর্ডার হয়েছে। আজ ভোর হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। আপনার শাস্তি লাঘব করার কোনো ক্ষমতাই আমার নেই ভগবান বাবু। দয়া করে আপনি আপনার জীবন ইতিহাস আমায় খুলে বলুন ভগবান বাবু। কেমন করে বলবো স্যার, কেমন করে বলবো? চক্রান্তের রাহুর গ্রাসে তলিয়ে যাওয়া ভগবানের সেই সোনার সংসারের করুণ কাহিনী কেমন করে শোনাবো? বাবা মানব পথের কাটাকে সৌভাগ্যের রাজপথ থেকে অনাদরে ছুড়ে ফেলে দেওয়া দক্ষ পুত্রের নির্মম ইতিহাস। শত কষ্ট হলেও ভগবান বাবু আপনি বলুন, আমি শুনবো। বেশ, তাহলে শুনুন স্যার। আমার নিজের হাতের গোড়া গ্রাম সেই শান্তিপুরের কথা, যে শান্তিপুরের পল্লী বধুরা সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে সংসারের মঙ্গল কামনা করত, যে শান্তিপুরের মেষপত্থরে কাকে কলসি নিয়ে জল ভরতে আসত গায়ের মেয়েরা। আবার সেই শান্তিপুরের মুখে একদিন নেমে এলো লোভ, লালসা আর হিংসা। যে শিকার হলো এই ভগবান ভট্টা এই জীবন নাটকের দৃশ্যে দৃশ্যে সংসারে বহন লেগেছে। কে মেটাবে জন্মের নিঠুর নিয়তির শেষ বিচারে? আজকে বাবার ফাঁসির দিন। ডক্টর তাপস কুমার, নির্দেশনায় আমি কুমার মিশ্র, পরিবেশনায় বাগাডাবর যুব নাট্য সংস্থা।
পরিচালক বাগাডাবো নামও পড়া ষোলো রিয়া ডেকোরেটর বাগাডাবো আলো ও ঝুড়ি আশীর্বাদ রঘুনাথ মাস্টার নারায়ণ ও সম্প্রদায় আমিও নন্দী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন রহস্য ঘটন সামাজিক যাত্রাপালা সংসার চাঁদে গ্রহণ লেগেছে কে মেটাবে জন্মে দিন নিঠুর নিয়তির শেষ বিচারে আজকে বাবা ফাঁসির দিন সামনে উচ্চারণ করবি না কেন? আমাকে দিদিমণি না বলে ম্যাম সাহেব বলে রাখতে পারিস না? শিকারে কি গাড়িতে তুলে নিয়েছিস? না ম্যাম সাহেব, এখনো তুলে আনিসনি? আনবো কি করে? আনতে গিয়ে তো যত ঝামেলা। ঝামেলা? কিসের ঝামেলা? গিয়ে দেখলাম কোথার থেকে একটা লোক এসে হয় হাঁসটাকে তুলে নিয়ে সেবা শুশ্রূষা করছে। আমি বললাম ওটা আমার মেন সাহেবের শিকার, ওটা আমার হাতে তুলে দাও। তারপর কি হলো বল? লোকটা আমায় ধমক দিয়ে বললো ওটা আমি সুস্থতা করেছি, ওটা প্রাণ বাঁচিয়েছি, ওটা আমার। মেন সাহেব গুলি করে আজকে তার মাথার খুলি উড়িয়ে দেবো আর টাকায় চামড়া তুলে নিয়ে আমি আমার পায়ের জুতো বানাবো। তাহলে পায়ের মাপটা দিয়ে যান ম্যাডাম, জুতো বানিয়ে আমি আপনার জন্য নিজেই পাঠিয়ে দেবো। কি তুমি? ওই লোকটাই তো তোমার শিকার কেড়ে নিচ্ছে মেন সাহেব। হ্যাঁ ম্যাডাম, আমি সেই রাস্কেল। ওই ম্যাডাম জুতোর মাপটা দিন। সেন্স আমার ঠিক আছে ম্যাডাম, যার সেন্স নাই সেই রক্ষাকারী সুন্দর প্রাণীটার বুকে গুলি চালিয়ে নির্লজ্জের মতো বিজয় নিয়ে হাসছে। বাজে বকবক না করে আমার কথার উত্তর দাও, আমার শিকার তুমি ফিরিয়ে দেবে কিনা? কখনো না। আপনার খেয়ালি মনে শখ মেটাতে নিষ্ঠুরের মতো যার প্রাণ নিতে চাইছিলেন, বহু কষ্টের সেবা দিয়ে আমি তার প্রাণ বাঁচিয়েছি। তাই ওই হাঁসটার উপর একমাত্র অধিকার আমার। আর সেই অসুস্থ আহত হাঁসটাকে কখনো আমি আপনার মতো কসাইয়ের হাতে তুলে দেব না। কি হলো ম্যাডাম, আপনার হাত দুটো ভাবে থরথর করে কাঁপছে কেন? বন্দুকের ভারে আপনার নরম হাত দুটো বোধহয় অবস্থায় আসছে। নেই চালাল গুলি, চালাল। আরে পারলে না তো, হাতে বন্দুক তালে গুলি চালানো যায় না ম্যাডাম। তার জন্য চাই হিম্মত। আমার বন্দুক ফিরিয়ে দাও বলছি। না, এই বন্দুক এখনই থানায় জমা দিয়ে আমি আপনার নামে রিপোর্ট করব।
পুলিশের কাছে বন্দুক জমা করলে অনেক ঝামেলা হয়ে যাবে। ওই বন্দুকের লাইসেন্স ওই কর্তাবাবু নামে রয়েছে। তাহলে তাহলে তোমার ম্যাম সাহেবকে বলো এই প্রকাশ্য দিবালোকে একজন লাইসেন্স বিহীন বন্দুক নিয়ে এক নিরপরাধ ভদ্রলোকে মৃত্যুর ভয় দেখানো শাস্তি নিতে উনি যেন প্রস্তুত থাকেন। যাবেন না বাবু, যাবেন না। আমার মেয়ের সাহেব ছেলে মানুষ, বন্দুকটা আপনি আমার হাতে তুলে দেন। ওর হয়ে আপনি আমার ক্ষমা চাইছি। ক্ষমা? যার হয়ে তুমি ক্ষমা চাইছো, কই তার চোখে মুখে তো অনুশোচনার বিন্দু ছায়া মাত্রও পাচ্ছে না। বন্দুক আমি অবশ্য ফিরে দিতে পারি যদি তোমার ম্যাম সাহেব আমার কাছে ক্ষমা চান। আমি ক্ষমা চাইবো তোমার কাছে? হ্যাঁ চাইবেন, হাত জোর করে ক্ষমা চাইবেন। পসিবল। আমি জীবনে কখনো কারো কাছে ক্ষমা চাইনি, আর আজ তোমার কাছে আমি ক্ষমা চাইবো না। তাহলে বন্দুকটা আমি থানাতেই জমা দিয়ে আসি। যাবেন না বাবু, যাবেন না। একটু দাঁড়ান। মেয়ের সাহেব তুমি ক্ষমা চেয়ে নাও, ধরনি। নইলে সর্বনাশ হয়ে যাবে। বেশ, তুমি তুমি আমাকে ক্ষমা করো। ওভাবে নয় ম্যাডাম, হাত জোর করে নম্রভাবে ক্ষমা চান। হোয়াট? মেম সাহেব, বাবু যা বলছে তাই করো। ক্ষমা চেয়ে নাও। ধরনি। আপনি আপনি আমাকে ক্ষমা করুন। You shut up! এবারের মতো আপনাকে আমি ক্ষমা করলাম। মনে রাখুন, কিন্তু মনে রাখবেন ম্যাডাম, এই শান্তিপুরের মাটিতে দাঁড়িয়ে আর কোনোদিন যদি কোনো প্রাণীর বুকে গুলি চালানোর স্পর্ধা দেখান, তাহলে আজকের মতো আপনার হাত থেকে শুধু ওই বন্দুকটাই ছিঁড়ে নেব না, সেই সঙ্গে আপনার ওই নরম 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 দুর্বল হাত দুটো মুচড়ে ভেঙে দেব। মনে রাখবেন না ম্যাডাম। বন্ধুরে নামা, বন্ধুরে নামা। ড্যাডি, ড্যাডি তুমি এসে ড্যাডি। জানো জানো, একটা অশিক্ষিত গ্রে ছেলে এসে আমাকে যাচ্ছে তাই ভাবে অপমান করে। আরে মাঝে মধ্যে একটু একটু অপমান সহিত হয় মামনি। তুমি কি জানো আমার শিকার করা বালি হাঁসটাকে ও সেবা শুশ্রূষা করে আমার আকাশে উড়িয়ে দিয়েছে। ডাক্তার এই ধর্মই তো প্রাণীর প্রাণ বাঁচানো। ডাক্তার? হ্যাঁ মামনি, ওই আমাদের গ্রামের ওই কল্যাণ ভট্টাচার্য সে বিলাত থেকে ডাক্তারি পাশ করে এই গ্রামে ফিরে এসেছে। তাই আমাদের গ্রামের অমূল্য রত্ন বিশ্বের দর্শনের মধ্যে একজন হয়ে এই ভারতবর্ষের আমাদের শান্তিপুর গ্রামের মুখ উজ্জ্বল করেছে মামনি। হ্যাঁ রে মামনি। বিরাট করে ডাক্তার এই শান্তিপুরেরই? হ্যাঁ মামনি, হ্যাঁ। এই দিন দরিদ্র ব্রাহ্মণ ভগবান ভট্টাচার্যের এদু পুকুরে জন্ম হওয়া ওই পদ্মটা একটু একটু করে ফুটে উঠছে মামনি। তাই ওই পদ্মটাকে তুলে নিয়ে তোর মনের ফুলদানিতে বসে নে মামনি। তুমি তুমি কি বলছো ড্যাডি? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে ঠিক আছে, আমি তোকে বুঝে বলছি। এই ধরে এক কাজ কর, এই মামনির হাত থেকে বন্ধু নিয়ে তুই গাড়িতে গিয়ে বস। তোর মামনি তো আবার খুব সেন্টিমেন্টাল, হাতে বন্ধু থাকলে আবার কখন কাকে কি গুলি করে বসবে তার তো কোনো ঠিক নেই। নিয়ে যা, নিয়ে যা। ঠিক আছে ম্যাডাম, তবে একটা কথা মেন সাহেব, এই পদ্ম ফুল তুলতে গিয়ে এই হাতে কাটের আচার লাগতেও পারে, কিন্তু একটু সাবধানে তুলো, কিন্তু মনে রেখো। ট্রাস্টেড ড্যাডি, ড্যাডি তুমি ধরনের কথাগুলো শুনলে তো ড্যাডি? মন্দ তো কিছু বলেনি মামনি। ড্যাডি! হ্যাঁ, আমি তোকে যা বলছিলাম, মানে আমি তোকে যে কথাগুলো বলতে চাই, মানে অপমানটা তুই তাড়াতাড়ি ভুলে যাস না মামনি। পারিস তো ওই অপমানে আগুনটাকে নিয়ে মনের মধ্যে আরো দ্বিগুণ করে জ্বালিয়ে নে। কিন্তু কিন্তু কিভাবে ড্যাডি? তোর শিকার ছিঁড়ে নিয়ে তোকে যেভাবে সে অপমান করেছে না, প্রতিশোধ নিতে ওকেই তুই স্বীকার করে নে মামনি। আমি বাবা হয়ে তোকে কেমন করে বোঝাই বলতো মামনি? মানে আমি বলছিলাম, শোন 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 শোন, আমি বলছিলাম কি, মাকড়সার যেমন তার শিকারকে না আষ্টি ফিষ্টি জড়িয়ে ধরে, তুই তার দেহে লোভ দেখি না, তাকে তুই স্বীকার করে নে মামনি। ওই ওই একবার ওই কল্যাণ ভট্টাচার্যের মধ্যে প্রবেশ করতে পারলি না, সারা জীবন তুই সুখের অভাব পাবি না মামনি। তাই আমি বলছিলাম মামনি, তুই মাকড়সা হয়ে যা। ওর মধ্যে একবার প্রবেশ করতে পারলি না ওই কল্যাণ ডাক্তারকে, তুই অপন্ত সুখ করতে পারবি না। তাই বলছিলাম আজ থেকে
কিন্তু অনলি ওয়ান টার্গেট, ও ডাক্তার কল্যাণ ভট্টাচার্য। বড় বউ, ওই কোথায় গেলে তুমি? কি হয়েছে গো? কি হয়েছে? তুমি এমন আনন্দে আত্মহারা হয়ে ছুটে এলে কেন বলো তো? আত্মহারা হবো না, আজ যে আমাদের সবচেয়ে বেশি আনন্দের দিন। আনন্দের দিন? এই দেখো 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 দেখো, খবরের কাগজে আমাদের কল্যাণের মস্ত বড় ছবি বেরিয়েছে। কি বললে তুমি? খবরের কাগজে আমাদের কল্যাণের ছবি? কই দেখি দেখি দেখি। বাবা বাবা, বিলেতি পোশাকে আমাদের কল্যাণকে কি সুন্দর মানিয়েছে গো। দেখে কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে একেবারে সাহেব। এমন একটা সোনার পদ্ম ফুটে, তা কি তুমি কোনোদিন ভাবতে পেরেছিলে বড় বউ? ঠিক বলেছো, একদম ঠিক কথা বলেছো। আমার জীবনে সবচেয়ে বড় স্বপ্নটা আজ সার্থক হয়েছে। আমি আমার যথা সর্বস্বের বিনিময়ে ওই কল্যাণকে যে মানুষের মতো মানুষ করতে পেরেছি, আর এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া। হ্যাঁ গো, আমার পাওনাটাই বা কম কোথায় গো? একজন বিলেত ফেরত ডাক্তার সন্তানের মা হওয়া যে মহা ভাগ্যের কথা গো। জানো জানো বড় বউ, অম্লানের জন্য আমার চিন্তা হতো। কল্যাণকে বিলেতে ডাক্তারি পড়াতে গিয়ে আমি তো প্রায় সর্বস্ব হয়েই পড়েছি। হঠাৎ করে আমার যদি কিছু হয়ে যায়, তাহলে তাহলে আমার অম্লানের কি হবে সেটা দেখবো কে? কিন্তু কিন্তু আজ আমার সব দুশ্চিন্তা কেটে গেছে। এবার থেকে আমার কল্যাণী আমার অম্লানকে দেখবে, আর আমার কল্যাণী আমার একমাত্র মেয়ে চন্দ্রাকে উপযুক্ত ঘরে উপযুক্ত বরে বিয়ে দিয়ে। মা, এই দেখো না, চিঠি এসেছে। চিঠি চিঠি, কার চিঠি বলবো? এই চিঠি চিঠি চিঠি, আমার দাদার চিঠি। বিদেশ থেকে আনলো বয়ে খুশির খবরটি। হ্যাঁ, এই দেখো, এই চিঠি চিঠি, আমার দাদার চিঠি। খুশির খবরটি
আছে স্মৃতি ভাঙা মধুবাতা সুখে যাবে কাছে এই চিঠি এই আমার চিঠি এই খুশির খবরটি আলো খুশির খবরটি আলো খুশির খবরটি হ্যাঁ মা কি চিঠি দেখি দেখি চিঠি নাও এই নাও হতভাগা বোধ হয় চিঠিতে এই খুশির খবরটাই লিখে পাঠিয়েছে। ওরে বোকা, তোর বাবা মুখ্য হলেও অন্ধ তো আর নয়। এই খবরের কাগজের ছবি দেখে সে খবর অনেক আগে পেয়ে গেছে। এই চন্দ্রা, বলো, এ বলো। চন্দ্রা, তুই চিঠিটা পড় তো মা, আচ্ছা কি ঠিক আছে লিখেছিস ঠিক শুনি। আছে একটু জোরে জোরে পড়িস না নিশ্চয় নিশ্চয় জোরে জোরে পড়বো তাহলে শোনো পূজনীয় বাবা পত্রের প্রথমে তুমি আমার প্রণাম নিও, মাকে আমার প্রণাম জানিও, মুখপুরি চন্দ্রা আর স্নেহের অম্লানকে আমার ভালোবাসা জানিও। তোমাদের ঐকান্তিক ইচ্ছা এবং প্রাণ ঢালা আশীর্বাদে আজ আমি ডাক্তারি পাস করতে পেরেছি। আগামী 19শে এপ্রিল আমি বাড়ি যাচ্ছি। তোমরা সবাই বাবা 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 আজই তো 19 এপ্রিল আজই 19 এপ্রিল? হ্যাঁ। মানে আজই আমাদের করলাম মানে হ্যাঁ বাবা ঠিক আজই আমার কল্যাণ বাড়ি ফিরে আসছে ওরে ও চন্দ্রা আর তো চিঠি পড়তে হবে না যা খবরটা পাড়ায় সবাইকে জানিয়ে দিয়ে আমরা শুনে যা বাবা শুনে যা আজ তো দাদা বাড়ি ফিরে আসছে বলে কি গো এখনো তুমি দাঁড়িয়ে আছো আরে যাও স্টেশনে গিয়ে ছেলেটাকে নিয়ে এসো আরে যাও আমাদের কল্যাণ যা যা খেতে ভালোবাসে তুমি ঠিক তাই তাই রান্না করবে। আর সেই সঙ্গে ওই নলেন গুড়ের পায়েসটা যেন বানাতে ভুলো না। হতভাগ আমাদের পায়েসের বড্ড পেটুক। হ্যাঁ বাবা বাড়িতে যে কিছুই নেই গো মা হ্যাঁ কলার কুচু চিংড়িতে মোচা ঘন্ট শুক্তো কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খেতে খুব ভালোবাসতো কিন্তু আর পড়ার খরচ জোগাতে গিয়ে দুটো পুকুরে তুই বিক্রি করে দিয়েছো এমনকি 7 পুরুষের ভিটেটা পর্যন্ত রে চন্দা এতদিন পরে ছেলেটা বাড়ি আসছে, এই ক বছর কি না কি খেয়ে দিন কাটিয়েছে। আজ বাবা হয়ে আমি যদি ওর মুখে কিছু ভালো খাবার তুলে দিতে না পারি বাবা। তাহলে যে আমি ভীষণ ছোট হয়ে যাবো বড় বউ। কিন্তু বাবা বাবা এত সব কিনে আনবার মতো সামর্থ্য আজ তো আমাদের নেই বাবা ভাবছিস কেন রে মা? ওই ভজহরিদার কাছে আমাদের এই ভিটে বাড়ির তো বন্ধক দেওয়াই আছে। তার কাছ থেকে চাইলে সে নিশ্চয়ই আর কিছু টাকা দেবে। কিন্তু বাবা এত দেনা শোধ করে কেমন করে আমাদের এই ভিটে বাড়িটুকু তুমি ছাড়াবে বাবা সেই ভাবনা তোদের কাউকে ভাবতে হবে না রে মা। এখন থেকে সেসব ভাবনা আবার কল্যাণের। তুমি তুমি কিচ্ছু ভেবো না বড় বউ। আমি বাজার থেকে ফিরে এসে কল্যাণকে আনতে হবে, স্টেশনে আনতে চললাম। কখন যে কি করি এই চিঠিটা যদি অন্তত 2 ঘন্টা আগে আসতো। এসে গেছি বাবা। রাস্তার মাঝে হঠাৎ একটা ঝামেলার মধ্যে জড়িয়ে না পড়লে আমি 2 ঘন্টা আগেই বাড়ি পৌঁছে যেতাম। কল্যাণ কেমন আছো বাবা? ভালো আছি বাবা, খুব খুব ভালো আছি। তুমি ভালো আছো তো মা? হ্যাঁ বাবা খুব ভালো আছি হ্যাঁ রে এই 2 বছর আমাদের ছেড়ে থাকতে তো ভীষণ কষ্ট হয়েছে তাই না বাবা কষ্ট কোথায় মা? তোমাদের কথা ভাবতে ভাবতে 5টা বছর যে কিভাবে কেটে গেল আমি বুঝতেই পারিনি। এই মুখ পুড়ে ওভাবে মুখ ফিরে দাঁড়িয়ে কি ভাবছিস রে? বাড়ি এলাম বলে তোর হিংসে হচ্ছে বুঝে? দেখছো তো প্রথমদিন বাড়িতে এসে কেমন করে দাদা আমার পেছনে লাগতে শুরু করেছে যতদিন না তুই এই বাড়ি থেকে তাড়াচ্ছি তোর কিন্তু নিস্তার নেই। দাদা দাদা আরে অমলা! ভাই আমার, ভালো আছিস তো ভাই? হ্যাঁ দাদা খুব ভালো আছি কিন্তু জানো দাদা জানো আমাদের গ্রামে না সবাই বলা বলি করছে তুমি নাকি মস্ত বড় ডাক্তার হয়েছো তাই না খবরের কাগজে নাকি তোমার ছবি পেয়েছে দেখি তো দেখ না। কিন্তু বাবা আমার মতো
একটা পঙ্গু মূর্খ ছেলে এই বেলতপুরের ডাক্তারকে যদি দাদা বলে ডাকে, দাদার সম্মানটা জগতের লোকের কাছে ছোট হয়ে যাবে না। এক চোর মারবো পাজি। ওরে বোকা, আমি যত করে ডাক্তার হই না কেন, আর তোর শিক্ষার মান যতই কম হোক না কেন, তোর আর আমার সম্পর্কের বন্ধন কখনো ছিন্ন হবে না রে ভাই। কারণ তোর আর আমার শরীরে একই রক্ত বইছে। দাদা, আর এই রক্ত দাদা, আমাদের বাবা ভগবান দাদা, দাদা, পড়াশোনা তুই তো ভীষণ ভালো ছিলি ভাই, কিন্তু অ্যাক্সিডেন্টে তোর ওই পাটা কাটা না পড়লে তুইও হয়তো আমার মতো বড় কিছু একটা হতে পারতিস। না ডারে করলেন না, তোকে পড়াতে গিয়ে তোর বাবার যা অবস্থা হয়েছে, সুস্থ থাকলেও অম্লানকে বোধহয় তোর বাবা। থাক থাক বড় থাক, ও কথা নাই না বললে আবার আমার আমার অম্লান যে মনে কষ্ট হবে। কষ্ট কেন পাবো বাবা, কষ্ট কেন পাবো? পড়াশোনা আমার ভাগ্যে নাই বা জুটলো। আমি যে এই বিলেতপুরের ডাক্তারের একমাত্র ভাই, এই পরিচয়টা কজনে পাই বাবা, এই পরিচয়টা কজনে পাই। জানো তো দাদা, জানো, হ্যাঁ, এবার এবার কিন্তু আমার একটা জিনিস কিনে দিতে হবে। ভাই একটা 3 চাকার সাইকেল। সাইকেল? হ্যাঁ, এই ক্যাচ নিয়ে হাঁটতে না আমার বড্ড কষ্ট হয়। সেই সাইকেলে চড়ে আমি সারাদিন ঘুরে বেড়াবো। নিশ্চয়ই দেবো রে ভাই, নিশ্চয়ই দেবো। আমার প্র্যাকটিস শুরু করি, আমি তোর জন্য সাইকেল কিনে দেবো, ঠিক আছে? আমার কিছু দিবি না? বলে বাবা, তোকে দিতে হবে, হ্যাঁ, কিন্তু কি দেবো? কি দিবি বল না? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে কি, কি? পড়েছে। তোর জন্য না একটা লাল টুকটুকে বর কিনে দেবো। দেখো সব কথা, এই বড় বউ তুমি করলে না খাবারের ব্যবস্থা করো, আমি বাজার করতে চললাম। বাবা, তুমি কিন্তু নলেন গুড় আর নারকেল নিয়ে এসো। কতদিন হয়ে গেল আমরা নলেন গুড়ের পায়েস খাইনি। বাবা, আনবে কিন্তু, বাজাতে আনবে কিন্তু। বাবা, আমি বেশ বুঝতে পারছি আমাকে বিলেতে পাঠিয়ে তোমরা যে 5টা বছর কিভাবে কেটেছো তা আমার জানতে বাকি নয়। দাদা, কেন তোমরা আমাকে বিলেতে পাঠিয়ে দিন রাত চোখের জল ফেলতে? কল্যাণ, আমি কি সেখানে অনাহারে ছিলাম? আমার যেন তোমরা ওই সামান্য অম্লানকে পায়েসটুকু খেতে দাওনি। কল্যাণ, কল্যাণ, কেন? কল্যাণ, কল্যাণ, শোন বাবা, শোন, আমার কাছে আয়, দুঃখ করিস না বাবা, তুই একদম দুঃখ করিস না। আমি আজই তোদের জন্য নলেন গুড়ের পায়েস বানাবো, কেমন? পাগল ছেলে আমার, দেখি দেখি আজকের দিনে এইভাবে কি কেউ চোখের জল ফেলতে আছে বাবা? দেখি দেখি দেখি। তোমার হাতের সেই সোনার চুড়ি গোছা যেগুলো আমার ঠাকুমা তোমার হাতে পরিয়ে তোমাকে বরণ করে তুলেছিল, সেই সোনার চুড়ি দুগাছা কোথায়? কি হলো মা? তুমি চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? বলো, কোথায় সেই সোনার চুড়ি গাছা? ওসব কথা থাক বাবা, আগে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিবি চল। না বাবা, আগে আমাকে জানতে হবে, বলো সেই সোনার চুড়ি গাছা দুটো কোথায়? আমি বলছি শোন দাদা, তোর ডাক্তারি পড়ার খরচ জোগাড় করতে গিয়ে বাবা সেগুলো বিক্রি করে দিয়েছে, আর সেই সঙ্গে আমাদের পুকুর দুটো বিক্রি হয়ে গেছে রে দাদা। না বাবা, না না, দাদার ভবিষ্যৎ গড়তে গিয়ে আজ যে তুমি কতখানি সর্বশান্ত হয়েছ তা যে দাদারা জানার প্রয়োজন বাবা, দাদার জানার প্রয়োজন। শান্ত হওয়ার আর কি বাকি আছে তুই বলতে পারিস? আছে রে দাদা, আছে, আরো বাকি আছে। তাহলে শোন দাদা, তার ডাক্তারি পড়ার খরচ কুলাতে না পেরে আমাদের এই ভিটে বাড়ি পর্যন্ত বাবা ওই ভজহরি জেঠুর কাছে বন্ধক দিয়ে দিয়েছে রে দাদা, বন্ধক দিয়ে দিয়েছে। বাহ বাবা, চমৎকার! তোমার কর্তব্য রক্ষার কি অপূর্ব নিদর্শন।
আমার একার সৌভাগ্য সোনা দিয়ে মুড়ে দিতে এতগুলো মানুষকে তুমি ভিখারি সাজিয়ে পঙ্গু অম্লানের ভবিষ্যতের কথা তুমি একবারও ভাবলে না, একটিবারও ভাবলে না। এবার তুমি চন্দ্রার বিয়ে দেবে কি করে? কেন কেন তোমরা আমাকে ডাক্তারি পড়াতে বিলেতে পাঠিয়ে, কেন তোমরা সর্বশান্ত হয়ে এক রাত অপরাধের বোঝা আমার মাথায় চাপিয়ে দিলে? কেন কেন কেন? কল্যাণ, দুঃখ করিস না বাবা, তুই দুঃখ করিস না। তোকে 5 জনের একজন ওটা করে তুলবো বলেই তো। আমাকে গড়ে তুলতে আরো 5 জনকে পথে বসিয়ে এই 7 পুরুষের ভিটে এই স্বর্গটাকে তোমরা বন্ধক দিলে মা। কল্যাণ, তাতে কি হয়েছে বাবা? তাতে কি হয়েছে? আজ তুই যে আমাদের একমাত্র অবলম্বন, তাই তো নিঃস্ব হয়েও তোকে যে আমরা মনের মতো করে মানুষ করি বাবা। তুই কি পারবি না বাবা আমাদের জন্য আর একটা নতুন স্বর্গ করে দিতে? তুই কি পারবি না চন্দ্রাকে পাত্রস্থ করেই অম্লানের দায়িত্ব নিতে? পারবো বাবা, পারবো। আমার কিছু পারতেই হবে। আমি নিজে চন্দ্রার বিয়ে দেবো, পঙ্গু অম্লানের সারা জীবনের দায়িত্ব নেব আমি। কল্যাণ, আর আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে তোমাদের জন্য গড়বো আরেকটা নতুন স্বর্গ। কল্যাণ। আর সেই স্বর্গের মাঝে আমি দাঁড়িয়ে বলবো, বাসবো ভালো, রাখবো ভরে, এই জীবন হাসি গানে, তাই মনে বাবা মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি দেখে আমাকে দারুণ ভাবে মুগ্ধ করেছে বাবা। আসুন আসুন লাইরি মশাই। তোমার ছেলে বিলেত থেকে ডাক্তারি পাশ করে ফিরেছে শুনে আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না, তাই নিজেই চলে এলাম। বেশ করেছেন, আপনি বসুন, আপনার জন্য আমি একটু চা করে নিয়ে আসি। আরে আজ নয় বৌঠান, আজ নয়, আরো দিন আসবো, এসে পেট ভরে খেয়ে যাবো। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে চিনবে কেমন করে বাবাজি? আমি তো এই গ্রামে থাকতাম না, আমি কলকাতায় থাকতাম, আর কয়েক বছর হলে এই গ্রামে এসেছি। আচ্ছা আচ্ছা, আর এখন এসে না একটু একটু সমাজ সেবা করছি আর কি। লাহিড়ী মশাই, বলছিলাম কি যে আপনি তো এখানকার নেতা, এই গ্রামে একটা হাসপাতাল করার ব্যবস্থা করে দিন না। আরে আমার কল্যাণ ওই হাসপাতালে ডাক্তারি করবে, তাছাড়া এই গ্রামের মানুষের অনেক উপকার হবে। আরে আমার সেই জন্য তো এখানে আসা ভরচাজ মশাই। কল্যাণ বাবাজিকে আমার বাড়ি নিয়ে গিয়ে এই ব্যাপারে আমি বিশদভাবে আলোচনা করব। ডাক্তার বাবু, আরে কল্যাণ, তোমার জন্য না গর্বে আমার মাথাটা উঁচু হয়ে গেছে। তুমি শুধু আমাদের গ্রামের গর্ব নও, ভারতবর্ষের গর্ব। তোমার জন্য না আমাদের গ্রামের নামটা না স্বর্ণাক্ষরে লেখা থাকবে, স্বর্ণাক্ষরে। সবই আপনাদের আশীর্বাদ কাকা বাবু। তাহলে তুমি আমায় কথা দাও বাবাজি, তুমি শুধু আমার আলোচনার জন্য নয়, আমার নিমন্ত্রণ রক্ষা করার জন্য আমার বাড়িতে আসবে। আমি কিন্তু বড় আশা করে তোমার বাড়িতে এসেছিলাম। আমি আপনাকে কথা দিলাম লাহিড়ী মশাই, আগামী কালই কল্যাণ আপনার আমন্ত্রণ রক্ষা করতে আপনার বাড়িতে যাবে। নমস্কার ভট্টাচার্য মশাই, নমস্কার, অশেষ ধন্যবাদ আপনাকে। তাহলে এসো বাবাজি, আমি কিন্তু তোমার পথ চেয়ে রইলাম, ঠিক আছে? কেমন? নমস্কার ভট্টাচার্য। কল্যাণ, তুই ভেতরে চল বাবা, খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিবি। চল আমরা ওখানে বাজারটা সেরে নিয়ে আসি বাবা। যাও বাবা যাও, তুমি যেমন কল্যাণের জন্য বাজার থেকে সওদা করতে যাচ্ছ, তেমনি তোমার কল্যাণও যাচ্ছে সংসার বাজার থেকে তোমাদের জন্য সুখ শান্তি সওদা করে আনতে। যতদিন না সে সওদা সম্পূর্ণ হবে ততদিন তার সুখ নেই, শান্তি নেই, বিশ্রাম নেই। মেরো না, আর আমি তোমাদের খাবার ঘরে ঢুকবো না, আর আমি তোমাদের দামি দামি খাবারের দিকে নজর দেবো না, কখনো না, কখনো না। আমার ডাইনিং রুমে ঢুকে আমার খাবার দিকে নজর দিস, তোকে আজ আমি শেষ করে ফেলবো।
বাঁচাও। এই পৃথিবীর কেউ তোকে আমার থেকে বাঁচাতে পারবে না, স্কাউন্ডেল। বাজাতে না পারলেও এই অশোক নিশ্চয় বাজাতে পারবে দাদা। একই অশোক, এই সময় তুই কেন এখানে আসছিস? তোকে অসভ্যতার অভিশাপ থেকে রক্ষা করতে। কি বললি? দাদা, দুর্যোধনের 11 পাবে কুরুবংশ ধ্বংস হয়েছিল। মহাপাপের গ্রাস থেকে তার 100 ভাইয়ের একজনও রক্ষা পায়নি। তাই তোকে দেখে আমার ভয় হয় দাদা, তোর সীমাহীন পাপের অংশ নিয়ে আমাকেও যেন মরতে না হয়। চুপ কর। তোকে কে এখানে আসতে বলছে? আমার বিবেক। তোর ওই অসাধ্য বিবেককে তুই বাস্তবে সেকল দিয়ে বেঁধে রাখ অশোক। আর কখনো আমার কাজে বাধা দিতে চেষ্টা করলে আমি কিন্তু ভুলে যেতে বাধ্য হবো যে তুই আমার ভাই। চেষ্টা করলো আমি কিন্তু ভুলতে পারবো না দাদা। কারণ আমি তোর সবার ভাই। তোর সুখে যেমন আমি প্রাণ খুলে হাসতে পারি, তেমনি তোর দুঃখেও সহবেদী হওয়াটা আমার কর্তব্য। তাই তোকে আমি শেষবারের মতো অনুরোধ করছি দাদা, ইচ্ছে করে পাপের বোঝা বাড়িয়ে আর নিজের সর্বনাশ ডেকে আনিস না। সর্বনাশ? একে যদি তুই সর্বনাশ মনে করিস তাহলে মনে করো সর্বনাশই আমার নেশা। আর এই নেশা থেকে কেউ কখনো আমাকে দূরে এক পা সরাতে পারবে না। তবু ধর্মের কাহিনী। কি বলি রাস্কেল? বলেন তারা নিয়তি যাকে সর্বনাশের পথে নিয়ে যায় তাকে ফেরানোর সাধ্য কারণ নেই। তবু করুণাময় ঈশ্বরকে দিন রাত আমি ডেকে ডেকে বলি, হব ঈশ্বর, সর্বহরণ অভিশাপ থেকে তুমি আমার দাদাকে রক্ষা করো ঠাকুর, আমার দাদাকে রক্ষা করো। রাস্কেল, কেন তুই আমার ডাইনিং রুমে ঢুকেছিলি? কেন তুই আমার খাবার টেবিল থেকে মাখন টোস্ট তুলে খেয়েছিলি? বল বল রাস্কেল। পোড়া রুটি খেয়ে খেয়ে মুখটা যে আমার তেতো হয়ে গেছে। আর তাই তো তোমার ঘরে ওই দামি দামি সাজানো খাবারগুলো দেখে খেতে আমার পেটটা মোচড় দিয়ে উঠলো। আর তাই তো একটা মাখন টোস্ট তুলে নিয়ে আমি দোহাই তোমার। আর আমার এভাবে মেরো না। আঘাতে আঘাতে সারা শরীরটা আমার দাও দাও করে চলছে। এই দেখো দেখো না, দেখো আমার পেটে কেমন চাবুকের দাগ বসে গেছে। দেখো শুধু চাবুকের দাগ গেল, এই চাবুক দিয়ে প্রয়োজন হলে তোর এই পিঠে চামড়াটা আমি তুলে নেবো। কেন কেন তোমরা আমাকে সবাই মিলে দিন রাত মারবে? অ্যাক্সিডেন্টে সারা শরীরটা আমার বিশ্রী ভাবে পুড়ে যাওয়ার পর থেকে তোমরা সবাই মিলে আমাকে ঘৃণা করো, সবাই মিলে ঘৃণা করো। অথচ আমার বাবা যখন বেঁচে ছিল তখন তোমরা আমি কত ভালোবাসতে। এই তুমি তো সারাদিন আমার সাথে সাথেই থাকতে। আর তোমার বোন রিয়া আমাকে কোনো পার্কে বা কফি হাউসে নিয়ে গিয়ে বলতো, গৌতম, আই লাভ ইউ। আজ তোমার ওই বাদরের মতো পোড়া মুখখানা দেখে আমি বলছি, ইউ ডার্টি ডগ, আই হেট ইউ, আই হেট ইউ। কি রে ইডিয়েট, রিয়ার সঙ্গে এখনো প্রেম টেম করার ইচ্ছা আছে নাকি? রিয়ার হাত ধরে এখনো ওই ভালোবাসার গল্প করার সাজ জাগছে নাকি? আমার জীবন বিনার চিহ্ন তারে, সুখ নাহি আর ঝরে, ভালোবাসার শূন্য বাসায় প্রেম পাখিটা গুমরে। তাই নাকি? একদিন যে গৌতমের হাতে হাত রেখে একদিন তুমি ভালোবাসার স্বপ্ন দেখতে, ভাগ্যদোষে সেই গৌতমের বাইরের রূপটা আজ পুড়ে ছারখার হয়ে গেল। ভেতরটা আজও অক্ষত আছে দিয়া। তাহলে কেন সেদিনের সেই গৌতম আজ তোমাদের কাছে একটু সহানুভূতি পাবে না? কেন তুমি তোমার দাদার বাবার বিরুদ্ধে একটি বারও প্রতিবাদ করে বলতে পারো না যে গৌতমকে আমি ভালোবাসি? শোন রেডিয়া, শোন, আমি তোর থেকে অনেক অনেক বেশি ভালোবাসি আমার পোষা কুকুরটাকে। একদিন তোমাদের বাবা ওই কিংসুক লাহিড়ী আমার বাবার হাত ধরে বলেছিলেন, নিকুঞ্জ, আমার একমাত্র মেয়ে রিয়ার জন্য আমি তোমার গৌতমকে ভিক্ষে চাইছি। তাই নাকি? আমার বাবা হয়েছিল? সানন্দে সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন। আর সেই সুযোগে রিয়া আমার সঙ্গে মিথ্যে প্রেমের খেলায় মেতে উঠল। তারপর কি হলো শুনি?
তারপর কোথা থেকে যে কি হয়ে গেল, হঠাৎ একদিন বাবা নিখোঁজ হয়ে গেলেন। আর 2-4 দিন পরে খবরের কাগজে হেডলাইনে আমার বাবার মৃত্যু সংবাদ বের হলো। আরে কাগজে কত দুর্ঘটনা! আমি পঙ্গু কুৎসিত হয়ে গেলাম। আজ আমি বেশ বুঝতে পারছি, চক্রান্ত। তোমাদের বাবা ওই বাহিনী চক্রান্ত করে আমার বাবার বিশাল সম্পত্তি গ্রাস করার জন্য ওই সব ঘটনা ঘটিয়েছে। আমার বাবা ষড়যন্ত্র করে এসব ঘটনা ঘটেছে। ওর অ্যাক্সিডেন্ট জন্য আমার বাবা দায়ী। তোর মৃত্যুর কারণ আমার বাবা। ওইভাবে মারলে যে ছেলেটা মরে যাবে। ও আজ কি করেছে জানিস? আমার ঘরে ঢুকে আমার খাবার টেবিল থেকে খাবার চুরি করে খেয়েছে। এই যে দুখানা রুটি দিয়ালাম, তাতে তোমার পেট ভরলো না। বলে গেছে ধরনীরা। আর যেটুকু বাকি ছিল সেটুকু তোমার দাদা বাবুর হাতের চাবুক খেয়ে আমার সেটুকু খিদে ভরে গেছে ধরনীরা। আর আমার খিদে নেই ধরনীরা, আর আমার খিদে নেই। দাদা বাবু এমন পাগলামি করছেন কেন? পাগল? কে বলে পাগল? সে যেন কোথায় রইছো কতই দূরে। ধরনীদা, আর আমার খিদে নেই ধরনীদা। কে বলে পাগল? সে যেন কোথায় রইছো কতই দূরে। মন কেন এত কথা বলে? পাগল মন কেন এত কথা বলে? পাগল মন কেন বলে গেছে। যত সব সৌন্দর্য নেই। ওর ঘরে খাবারটা দূরের কথা, এক গ্লাস জলও দিবি না। যদি দিয়েছিস তাহলে চাবুকটা কিন্তু তোর পিঠে পড়বে, কথাটা মনে রাখ। মনে রাখবে দাদা বাবু, এক গ্লাস জল কি বলছো? এক ফোঁটা জল পর্যন্ত দেব না। পোড়া রুটি খেতে পারে না, আবার দাদা বাবু দামি দামি খাবার। লোভী কোথাকার। কোথায় বক বক করতে হবে না, ইডিয়েট কোথাকার। কোথায় কোথায় কি যে তুমি ইংলিশ বলো, আমি কিছুই বুঝতে পারি। হোয়াট মানে কি দিদিমণি? You shut up! ও হোয়াট মানে ইউ সেট আপ। আর ইউ সেট আপ মানে কি? আমার মাথা। ও ইউ হোয়াট মানে ইউ সেট আপ, আর ইউ সেট আপ মানে তোমার মাথা। আর হোয়াট মানে তোমার মাথা। মেনশন Get out! I say get out! এবার কেমন আউট? ক্যাচ আউটও না, আর বল আউটও না, আর রান আউটও না। Shut up! দাদিকে কতবার বলেছি একটা শিক্ষিত চাকর বাকর রাখতে, তা নয় কোথাকার মূর্খ এনে রেখে দিয়ে আমাকে দেখছে আমার মাথা খারাপ করে দেবে। দাঁড়াবো আজকে সবটাকে লাথি মেরে দাঁড়াবো। আমার ধরে দিও না মেনশন, আমি এবার সব তোমার ইংলিশ মানে শিখে নেব। ওই দরকার হলে এই 3 মাসের জন্য এই স্পোকেন ইংলিশ স্কুলে ভর্তি হয়ে যাব। এই মাঝে মাঝে ইংলিশ শিখা হবে, আর আমার চাকরিটাও বোঝাই থেকে যাবে। ইডিয়েট কোথাকার। আবার যদি
আছে বন্ধুকে বলে ওকে আমি বাড়ি থেকে পাঠিয়ে দিই। মামনি তুই আজই স্বীকার করে নে, শিকারটা টোপ গেলার জন্য এদিকে এগিয়ে আসছে। তুই জাল খোলার জন্য উদ্ধ মামনি। মানে আমি বলছিলাম ভয় পাবি না তো? তোমার মেয়ের জীবনে ভয় বলে কোনো শব্দই নেই ড্যাডি। তাই নাকি? মানে লজ্জায় সংকোচে মানে পিছিয়ে আসবি না তো? না 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 ড্যাডি, তোমার মেয়ে রিয়া চিরদিন শুধু এগুনের পথটাই শিখে চলেছে। হ্যাঁ, পিছিয়ে আসার পথটা তার কাছে চিরদিনের জন্য অজানা। আরে আমি জানি মামনি, তুই পারবি, তোকে পারতেই হবে। তুই না পারলে তোর দাদির আশার সোদাটা যে অচিরে ধূলিসাৎ হয়ে যাবে। ভিতরে আসবো কাকা বাবু? হ্যাঁ, আরে এসো এসো কল্যাণ এসো। মানে আমার বাড়িতে আসার জন্য তোমাকে আবার পারমিশন নিতে হবে নাকি? থাক বাবা থাক, আমি আশীর্বাদ করি তুমি আরো বড় হও। এই যে মামনি, তুই তাকে দেখার জন্য না অস্থির হয়ে পড়েছিলি, এই সেই বিলাতপুর ডাক্তার কল্যাণ ভট্টাচার্য। আর কল্যাণ এ হলো আমার একমাত্র মেয়ে রিয়া। তোমার প্রশংসা একেবারে পঞ্চমুখ একেবারে। আমি বলছিলাম কি, তোমরা এখন একটু কথাবার্তা বলো, আমি কিছু পার্সোনাল কাজ করার জন্য ভিতরে যাচ্ছি। এই মামনি দেখিস কল্যাণের জন্য কোনো আপ্যায়নের ত্রুটি না হয়, ঠিক আছে? একটু মনে রাখবি, কল্যাণ শুধু আমার পার্সোনাল অতিথি নয়, তোর বিশেষ অতিথি। হ্যাঁ, আপনি তাহলে কিংসপুর লাইনের একমাত্র আদরের দুলালি। ও বাবা, আমি কার্টুন গলায় কথা বলছেন কেন? ঠিক আছে, সেদিনের দুর্ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। থাক, ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আছে আছে আছে, নিশ্চয়ই প্রয়োজন আছে। কারণ সেদিন ওই পথের ধুলোয় পরশপত্রটাকে আমি ঠিক চিনতে পারিনি। চিনতে পারলে কি করতেন? আদর করে বুকে টেনে নিতাম। কি বললেন? বাবা, আপনি দেখছি এখন আমার পরে রোগে আছেন। আচ্ছা বাবা, আচ্ছা, এই আমি কান ধরলাম। এবার আপনার রাগ ভেঙেছে তো? শুনুন, আপনার বাবাকে বলবেন আমার সঙ্গে যদি কোনো বিশেষ আলোচনা করতে চাই, সেটা যেন আমার বাড়িতে গিয়ে সেরে আসে। চলি, গুড বাই। ড্যাডি আজ আপনার সঙ্গে কোনো কথাই বলবে না, আর শুধু আপনি আমার ঘরে আমার পাশে বসে আমার কথাই শুনবেন। আসুন। একজন অভ্যস্ত পুরুষের হাত ধরে অসভ্যের মতো হাতটা আপনার লজ্জা করছে না? কোথায় কল্যাণ? এই তো কিছুক্ষণ আগে তোমার আমার পরিচয় হয়ে গেল। এবার তোমার মনের খবর আমার মনের খবর জানাজানি হয়ে গেলে ব্যাস সব ঠিক হয়ে যাবে। এসো এসো। এবার আমি বুঝেছি আপনার বাবা কেন আমায় আমন্ত্রণ করে এখানে ডেকে এনেছেন। শুনুন ম্যাডাম, আপনার বাবাকে বলবেন আমার সঙ্গে যদি বিশেষ কিছু আলোচনা করতে চান, সেটা যেন আমার বাড়িতে গিয়ে সেরে আসে। চলি, গুড বাই। এসো না, এসো না, এসো না, কানামাছি কানামাছি খেলা, কানামাছি খেলা, তুমি মামনি, আমি তাকে বন্ধু। কল্যাণ আমাকে একা পেয়ে জোর করে ড্যাডি। ছি কল্যাণ, এত নোংরা তোমার মন। আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়ের উপর সম্মান হাই করার জন্য ঝাঁপিয়ে পড়েছিলে।
টাকা বকো না। You shut up! দাদা বাবু, বিশ্বাস আমি এসবের কিছুই জানি না। রিয়া দেবী মিথ্যে নাটক করে আমাকে ফাঁসাতে চাইছে। তোমাকে আমি শিক্ষিত ভদ্রলোক বলে জানতাম, কিন্তু তোমার মধ্যে যে এমন নোংরা পাশবিক চরিত্রটা লুকিয়ে আছে তা আমি কখনোই বিশ্বাস তোমাকে তোমাকে আমি ক্ষমা করবো না লম্পট। কল্যাণ, তোর দেরি হচ্ছে দেখে তোকে আমি নিতে এসেছি বাবা। বাবা, বাবা, কি হয়েছে কল্যাণ? তোর চোখে জল? লাহিড় মশাইয়ের হাতে বন্দুক আর লাহিড় মশাইয়ের মেয়ে এমন মাথা নিচে করে দাঁড়িয়ে আছে কেন রে? কেন রে, কি হয়েছে? আমি কোনো কিছু বলতে পারবো না বাবা, শুধু এইটুকু শুনে রাখো, তোমার আদরের কল্যাণকে আর চক্রান্তের গ্রাস করে। কল্যাণ, লাহিড় মশাই কি হয়েছে দয়া করে একটু খুলে বলুন লাহিড় মশাই। কি আর বলবো ভট্টাচ, তোমার ছেলে আমার মেয়েকে একা পেয়ে শ্লীলতাহানি করেছে। বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো, এসবই মিথ্যে, সবই ষড়যন্ত্র। ড্যাডি, ড্যাডি, আমার এই কলঙ্কিত মুখ আমি আর দেখাতে চাই না ড্যাডি। দাও তোমার বন্দুকটা দাও। আমি নিজে শুট করে সুইসাইড করবো না। শান্ত হও, এদের বাপ ছেলে দুজনকে আমি ছাড়বো না, এদেরকে আমি থানায় চালান করে দেবো। এবার এবার বলো ভগবান ভট্টাচ, তোমার ছেলের কলঙ্কের কালি সারা গায়ে মেখে আমার মেয়ে কেমন করে বাঁচবে? কে দোষারোপ করবে আমার মেয়েকে? কি বলতে চান আপনি? একটু পরিষ্কার করে বলুন লাহিড় মশাই। এতে আর বলা বলে কি আছে? তোমার ছেলে যখন আমার মেয়েকে অত্যাচার করেছে তখন তোমার ছেলে আমার মেয়েকে বিয়ে করবে? কেমন করে হয় লাহিড় মশাই? আমরা ভট্টাচ ব্রাহ্মণ আর আপনারা? আরে থামো থামো থামো, আজকাল আর যার জন্য মেয়েকে মাথা ঘামায় না। কথা শুনুন লাহিড় মশাই, আমি বলছিলাম কি, রাজ অট্টালিকার মাঝে কি এই ছোট্ট কুড়ে ঘর মানাই? তাছাড়া রিয়ামা আমার ছোট থেকে রাজ ঐশ্বর্যের মাঝে বড় হয়েছে। না না লাহিড় মশাই না, আমার এই দুঃখের সংসার আপনার মেয়ের যোগ্য স্থান নয়। তোমার দুঃখের সংসারে আমার মেয়ের যোগ্য স্থান না হলেও তোমার ছেলে তো আমার মেয়ের অযোগ্য নয় ভট্টাচ মশাই। আমি কোনো কিন্তু শুনতে চাই না। আজ আমার মেয়ে সর্বনাশ করে তোমার বাপ ছেলে কেউ রেহাই পাবে না। আজ তোমার ছেলেকে আমার মেয়েকে বিয়ে করতে হবে, বন্দুকের গুলিতে প্রাণ দিতে হবে। লাহিড় মশাই, এইভাবে এইভাবে আমার কল্যাণের বুকে আপনি বন্দুক ধরবেন না। এই কল্যাণী যে আমার একমাত্র আশার প্রতীক, আর সেই প্রদীপটাকে জাগিয়ে রাখতে শত আপত্তি থাকা সত্ত্বেও আমি এই বিয়েতে না বাবা না, এ বিয়েতে তুমি রাজি হয়ে না বাবা। ও মেয়ে নয়, একটা কাল লাগেনি, ওই বিষাক্ত নিঃশ্বাসে আমাদের শান্তির সংসারটা একেবারে শ্মশান হয়ে যাবে বাবা, একেবারে শ্মশান হয়ে যাবে। জলের মতো টাকা খরচ করে তোকে আমি বিলেতে পড়তে পাঠিয়েছিলাম। বিলেত থেকে তুই এই শিক্ষা অর্জন করেছিস হতভাগা। ওরে শোন, মূর্খ হলেও আজ পর্যন্ত আমাকে কেউ কোনোদিন এই অপবাদ দিতে পারেনি। আর তুই কিনা আমারই রক্ত বুকে নিয়ে এত বড় জঘন্য কাজ করতে পারলি। তাহলে ভট্টাচ মশাই, আমি রাজি লাহিড় মশাই, আজকের এই অশুভ লগ্নে আপনার একমাত্র মেয়ের সঙ্গে আমার কল্যাণের। আরে কে কোথায় আছি রে? শঙ্খ বাজা, উলুদ ধরে দে, আজ আমার মেয়ের বিয়ে। আজ আমি মাল ছাড়া কারো নয়, আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? ওই হারার ভরা একে এই কথা এখানে একা একা বসে কি করছে রে বাপ ধর?
ঢুকছে আর পৃথিবীটা ফুটবল লাফাচ্ছে ওরে ধর 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 করে আসলে আসলে পৃথিবীটাই লাফাচ্ছে ওরে ওরে ভূমিকম্প হচ্ছে রে ওরে ভূমিকম্প হচ্ছে ওরে ভোলা পৃথিবীটা উল্টে গেছে রে পৃথিবীটা উল্টে গেছে ওরে ওরে বসে পড় বসে পড় ভয় করছে রে ভূমিকম্প থেমে গেছে হ্যাঁ সব সোজা হয়ে গেছে কই 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 দেখি 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 এই যে মেঘনা যেতে চলেছে হাজির রে ভোগ অমন করে কি দেখছিস রে মুখ পড়া সিনেমা সিনেমা হ্যাঁ? তোকে একটু আগে যেমনটি দেখলাম তেমনটি করে দাঁড়ানো মায়ের ওই যে মাথাটা নিচুর দিকে আর পা দুটো উপর দিকে কেমন দেখাচ্ছে? দেখি কি বললে বললে রে মুখ পড়া ইয়ে মানে আমার খুব তেষ্টা পেয়েছে তো আমার মুখে একটু জল ঢেলে দেন আর রে তেষ্টা পাইছি তো পুকুরে যায় না রে মুখ পড়া চেষ্টিস কেন জল আবার কেউ খায় নাকি ওদের কাদা আছে কাদা আর তোর জলের মানে তোর ওই কলসির জল না সুদা আছে সুদা বলে মুখ পড়া দেখ বলে না বলো তুই কি খাবি রে ভোলা সুদা খাবো কাদা খাবি না সুদা খাবি সুদা খাবো তোর কাদা তুই খাবি কাদা আর আমি খাবো সুদা আমি কাদা খেতে চললাম তোমার সুদা খাই আমি আর বাধা হবে আর দাঁড়াবো না বাতাসি এ বাতাসি একটু কাছে আয় না মারে কি বলবি বল না রে মুখ পড়া আরে দুসালা সব কথা কি জোরে জোরে বলা যায় না ওই মনের কথা সঙ্গপনে কানের কাছে গুনগুন গুনগুন করে কইতে হয় কি বলবি মুখ পড়া আমি বলছিলাম কি আমি যদি ওই লোকালয় থেকে লক্ষিন্দর হয়ে যায় তুই কি ওই বারাজি থেকে বেহুলা হয়ে পারবি না মারে নিশ্চয়ই পারবো নিশ্চয়ই পারবো হ্যাঁ তোকে কাল সাপে খাবে তারপর আমি সেই তোর ওই মরা দেহটাকে কলার ভেলাই করে নদীতে ভাসাই নিয়ে আসবো আরে আরে সঙ্গে তুই 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 যাবি তো না 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 আমি না তোর সঙ্গে যাবে শেয়াল আর শকুন তাই ভালো আরে বাবা ওরা তো আমাকে খেয়ে ফেলবে তুই সঙ্গে না গেলে আমাকে বাঁচিয়ে আনবে কে তুই মন না রে মুখ পড়া তারপর আমি তোকে ঠিক বাঁচাই নিয়ে চলে আসবো দেখ দেখ আমি মরবো আরে বেহুলা যেমন লগেন্দ্র মরা কেলনে ভেলা বাজিয়ে দিল তো কিন্তু আমার ওই মরা কেলনে না ভেলা বাজা দেবে এই আমি বলে গেলাম মুখ পড়া মিনসে সবসময় যখন চিনি জগ হয়ে আমার পেছনে সেটা আছে এরপর গা বয়ে প্রেম করতে আসার শখ না আমি ওকে একদিন ঠিক টের পাইয়ে দেবো ঠিক কি বাবু বাবু তুই আমার ছবি তুললি কেন যে ছবিটা আমার এই ক্যামেরার সামনে আমি আটকে নিই সেই ছবিটা আমি এই ক্যামেরাতে তোলা হয়ে গেছি আরে দাঁড়া দাঁড়া এত কষ্ট করে পথ আটকালাম বলি পারিশ্রমিকটা দিদি পারিশ্রমিক আরে ওই টিলাটার পাশে চল তোকে সব বুঝিয়ে দিচ্ছি তার মানে তুই তুই আমার ইজ্জত নিতে চাস ইজ্জত তোর মতো মেয়েদের আমার ইজ্জত বলে কিছু আছে নাকি আছে, আছে, আর সেটা আমাদের তোদের ঘরের মা বোনের থেকে অনেক বেশি দামি কিনে নেবো আমি আমার কামনা করিলে তোর সবটুকু ইজ্জত আমি
কিনে নেব। তোর হাতটা ছেড়ে দে, পাখা বাসে লাঠি মেরে তোর মাথায় টেকা দিয়ে ভেঙে দেবো। খবরদার, তোর ওই হাতে লাঠিটা মাটিতে নামা বলছি, নাহলে তুই বাপ বলার সময় পাবি না। কাঞ্চা, তুই লাঠি ফেলে দে, ফেলে দে। বাতাসি, এই মেয়েটা ভালো করে মন দিয়ে শোন, তোর ওই যৌবনের মিষ্টি গন্ধ যখন আমার মনে লেগেছে, তোর আজ হোক আর কাল হোক, তোর ওই যৌবনের সঞ্চিত মধুর ভান্ডারটাকে আমি একদিন লুট করবই করব। তারাকে বল, আমার জন্য কেন তুই এভাবে নিজের বিপদ নিজে ডেকে আনছিস কেন? এ তুই কি বলছিস রে বাতাসি? একটা লম্পট জানোয়ার আমাদের গায়ের মেয়ের ইজ্জত দিতে হাত দিবে, আর আমি কিনা তাকে। ও, আমি বুঝি তোর কাছে শুধু গায়ের মেয়ে ছাড়া আর অন্য কিছুই নয়। বাতাসি, আচ্ছা কাঞ্চা, তুই কি আমার অন্তরের ভাষা মন দিয়ে শুনতে পাস না? তুই কি আমার মনের কথা বুঝতে পারিস না? কিছুই শুনতে পাস না তুই? শুনতেই তো আমি চাই রে বাতাসি, শুনতেই তো আমি চাই। তোর মনের কথা আমি মন দিয়ে শুনতে চাই, তোর প্রাণের ব্যথা আমি প্রাণ দিয়ে উপলব্ধি করতে চাই। বল বাতাসি, বল তোর মনের কথা সব তুই আমাকে খুলে বল। কেমন করে বলবো রে কাঞ্চা, কেমন করে বলবো? আমরা যে বিটি ছিলাম, তাই তো আমাদের বুক ফাটে চৌচির হয়ে গেলেও আমাদের মুখ ফোটে নাই রে, মুখ ফোটে না। বাতাসি, বন্ধু রে, তোর ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে, পীড়িতের বন্যায় আমারে মনটা কাড়ে নিয়েছে। বন্ধু রে, তোর হরে কৃষ্ণ 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 হরে হরে। বাড়িতে কে আছো? হরে রাম 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 হরে হরে। বলি ভগবান বাড়িতে আছো নাকি? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, ভগবানকে দেখতে পাওয়া যায়। গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে, কিন্তু এই সামর্থ্য ভগবানকে দেখা পায় ভার। জয় রাধে জয় রাধে। বলি বাড়িতে লোকজন কেউ আছো নাকি? কে ডাকছেন? কে? একই আপনি? হ্যাঁ, মানে তোমরা কেমন আছো? তাই একটু দেখতে এলাম। হ্যাঁ, তোমরা আমার নিজের লক্ষ্মী না? হ্যাঁ, জয় রাধে জয় রাধে। আপনি বসুন জেঠু। আহা, আবার জেঠু কেন? আসল বয়স আমার যাই হোক না কেন, এই তোমাকে দেখেই না আমার মনের বয়সটা হু হু করে কমে যায়। কাজেই তুমি বরং আমাকে। আপনাকে
একটু ভালোবাসা দিও। এই তোমার মতো আই বুড়ো মেয়ের সঙ্গে না এই বুড়োর পিড়ি একেবারে রঙের রসে খাসা জমে যাবে। বাজারে জেঠু জয় রাধে, জয় রাধে। আচ্ছা, হ্যাঁ, যাক সে কথা, বলি ভগবান কি বাড়িতে আছে? না, বাবা বাড়িতে নেই। আর তোমার মা? মা পাশের বাড়িতে গেছেন। হ্যাঁ, ভালোই সুখবর, ভালোই সুখবর। তাহলে এই বাড়িতে শুধু তুমি আর আমি। কি বলতে চান, কি বলতে চান আপনি? হ্যাঁ, বলছিলাম কি, এই তোমরা তো বড়ই কষ্ট পাচ্ছ। এই তোমার দাদা কল্যাণকে ডাক্তারি পড়াতে গিয়ে তোমরা তো প্রায় একেবারে সর্বশান্ত হয়ে গেছো। এই ভিটে বাড়িটা পর্যন্ত আমার কাছে বন্ধক রেখে ফেলেছো। এই ভগবান অবশ্য নিজের কর্তব্য করেছে, কিন্তু তোমার দাদা কি সেই কর্তব্যের কথা মানবে? না না না, আমার দাদা সেরকম নন। না হলে ভালো, না হলে ভালো। আজকালকার ছেলে বলে তো কথা, নিজের স্বার্থ বাগি নিয়ে সে যদি কেটে পড়ে, এই ভগবান তো পথে বসবে। আর সেই সঙ্গে ওই তোমার জীবনটা অকালে নষ্ট হয়ে যাবে। কি বললেন? কি আর বলবো চন্দ্রা, তোমাকে দেখে না, তোমাকে দেখে আমার ভীষণ কষ্ট হয়। এই তুদে আলতা গোড়ায় রং, রূপসীর মতো রূপ থাকতে তুমি কিনা এই জয় রাধে, বাজারে জেঠু এই জেঠু বলে কেন বারে বারে আমায় বুকটায় আঘাত দাও মারি? ওই টেপির মা মারা যাওয়ার পর থেকে মনটা আমার বড়ই উপসী রয়ে গেছে। সেই উপসী মনটাকে তুমি যদি শান্ত করতে এই মাঝে মাঝে দিতে পারো। কি দেব? একটু সোয়াগ, একটু পিড়ি, এক চিলতে ভালোবাসার আপনি? আমি তোমায় কোনো ভাব রাখবো না চন্দ্রা। ওই টেপির মায়ের সব গয়না আমি তোমায় দিয়ে দেব। তোমাদের এই ফিটি করে বন্দুক রেখে তার সুদার এখন আর দিতে হবে না। তুমি শুধু আমার এই উপসী মনটাকে একটু করে দাও মায়েরি। বেরিয়ে যান বাড়ি থেকে এই মুহূর্তে, তা না হলে এই পাড়ার লোকজন ডেকে নিয়ে এসে আপনার স্বরূপটা আমি প্রকাশ করে দেব। কি আছে এইভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? সাধে কোথায় যাও তোমরা, কি করো তোমরা সারাদিন? আরে যত ঝামেলা কি আমাকেই পোহাতে হবে। ঝামেলা মানে কি? উনি নিশ্চয় তোকে কিছু বলেছেন। জয় রাধে, জয় রাধে। আমি আর কি বলবো বলো? ঠিক এই টাকা চাঁদা দিতে এসে এই বাড়িতে কাউকে দেখতে না পেয়ে আমি ফিরেই যাচ্ছিলাম। হঠাৎ চন্দ্রমা আমায় ডেকে বলল, ভজ হরিদা। চন্দ্রা আপনাকে ভজ হরিদা বললো? সেই কথাই তো বলছি মা লক্ষ্মী। ভগবান আমার ছোট ভাইয়ের মতো আমাকে দাদা বলে কত মান্যি করে, আর তারই মেয়ে কিনা। চন্দ্রা আপনাকে কি বলেছে সেটাই বলুন। বললে, ভজ হরিদা, এখন তো আমরা টাকা সুদ দিতে পারবো না, তাই বাড়িতে কেউ না থাকলে তুমি বরং মাঝে মাঝে আমার কাছে এসো। আমি আমার এই রূপ যৌবন দিয়ে বেরিয়ে যান বলছি, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান, তা না হলে কিন্তু আমি আপনার সম্মান কিছুতেই রাখতে পারবো না। হ্যাঁ, যাচ্ছি। তবে তুমিও শুনে রেখো মেয়ে, প্রতিবেশী সম্পর্কে আমি তোমার জেঠু, বৃত্তির তুল্য। যতই তুমি নষ্ট মেয়ের মতো আমার চরিত্রকে নষ্ট করতে চাও, আমার মতো চরিত্রবান এক নষ্ট ব্রাহ্মণকে এত সহজে তুমি কলঙ্কিত করতে পারো। কি বলেন আপনি? আর তোমার বাবাকে জানিয়ে রেখো, পরশু আমি আবার আসবো। সেদিন যদি আমার ওই সমস্ত টাকা মিটিয়ে দিয়ে ওই বাড়ির দলিলটা ফিরিয়ে না নেই, তাহলে সেই দলিলে আমার নামটা লিখিয়ে দেব। হ্যাঁ, জয় রাধে। সব জানা সত্ত্বেও কেন জামাটার কাছে বাবা হাত পাতে গেল? কিচ্ছু ভাবিস না, আমার কল্যাণ যখন এসে গেছে তখন আর কোনো চিন্তা নেই, ও সব দিনে শোধ করে দেবে। আর সেই সঙ্গে তোর বিয়েটাও। তুমি ঠিক বলেছো মা, যত শীঘ্রই সম্ভব দিদিটির বিয়েটা দিয়ে একটা সুন্দরী দিকে বউ দিয়ে না, মোটেই না, মোটেই না। আগে দাদার বিয়ে হবে, তারপরে হবে তো। আর তোর বিয়েটা? আমার কথা ছেড়ে দাও মা, আমি বিয়েই করবো না। বড় বউ চন্দ্রা, বাবা এমন ভাবে ডাকছে কেন?
ওখানে এমন করে ডাকে না। কি আছে গো, কি আছে? তুমি এইভাবে ডাকতে ডাকতে ছুটে এলে কেন? কি হয়েছে কি? কি বাবা, তোমার মুখটা আমার থমথম করছে কেন? বাবা, চোখ দুটো তোমার জবা ফুলের মতো লাল হয়ে গেছে। কি হয়েছে বাবা? আমার আশার প্রদীপ ওই হতাশার জোরে নিভে গেছে। বাবা, আমার স্বপ্নের বাগানে আজ কলঙ্কের ক্ষত চিহ্ন। বাবা, কি সমাধান ভাবছো তুমি? ওরে ও চন্ডা, তো তাদেরকে একবার খবর দে। কাকে খবর দেবে বড় বউ? সে কি আর আছে? আচ্ছা মানে দাদা, কি তাহলে কোনো অঘটন ঘটেছে? বাবা, তুমি অমন করছো কেন? হ্যাঁ, তাই তো আমি এমন করছি কেন? আজ তো আমাদের মহা আনন্দের দিন। বাবা! আনন্দ কর চন্দ্রা। বড় বউ, আজ তোমরা প্রাণ করে আনন্দ করো। আজ তোমার বড় ছেলে আমাদের সমস্ত স্বপ্নকে খুন করে বাবা! বিয়ে করে বউরি তোমরা আমায় ক্ষমা করো মা, আমি নিতান্ত নিরুপায় হয়ে এ বিয়ে করতে আমি বাধ্য হয়েছি। বললি কল্যাণ, তুই কি বললি? তুই বিয়ে করেছিস? বিয়ে করার আগে একটা বার তোর আমাদের কথা মনে হলো না? মনে হলো না তোর বাবা তোকে কত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে? না, আমার দাদা এত বড় অকৃতজ্ঞ নয় যে বাবা মায়ের কষ্টকে অস্বীকার করবে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস অম্লান। আমারও তাই মনে হয়। আমার মনে হচ্ছে দাদা নিশ্চয় কোনো বিপদে পড়ে। কোনো বিপদ নয়। তোর দাদা যদি বিলেত থেকে মেয়ে নিয়ে আসতো তাহলে আমি এতটা অবাক হতাম না। বাবা! কিন্তু তোর চরিত্রবান দাদার চরিত্রহীনতার যে পরিচয় আমি পেয়েছি, বাবা লাহিড়ী বসাইয়ের বের শিলতাহানি করে আমাদের বংশের মান সম্মানটাকে একেবারে পথের দুলে বিছিয়ে দিয়েছে। আর তাই তো লাহিড়ী বসাই জোর করে তার মেয়ের সঙ্গে বিয়ে দিতে বাধ্য করে। তুমি আমায় বধির করে দাও, আর আমি সইতে পারছি না দাদা! কিছুতে। দাদা, দাদা! এই তো কল্যাণ, তুমি আমাকে বাইরে একা দাঁড় করিয়ে রেখে ভেতরে ঢুকে যে গল্পে মত্ত হয়ে আছো। আমি কি বাইরে একা একা বোবার মতো দাঁড়িয়ে থাকবো? উনি বুঝি আমাদের বৌদি? What? আমি কারো বৌদি ফৌদি নই। ওইসব বৌদি বলে আমার সঙ্গে নাকামি করো না। কল্যাণ ছাড়া এই ফ্যামিলিতে আমি কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে রাজি নই। স্বামীর নাম উচ্চারণ করলে কেন? স্বামীর নাম মুখে আনলে কি মুখে ফসকা পড়ে যাবে নাকি? এই যে কল্যাণের বাবা, আই মিন ইউ। ইয়েস, আপনাকেই বলছি। বেশ তো সগর্বে বড় লোকের মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়ে এনেছেন, তা আমাকে রাখবেন কোথায়? এই ঘরে, এই মাটির ঘরে? মাটির ঘর হলো শ্বশুরের ভিটে স্বর্গবতী। বড় লোকের মেয়ে হলেও আজ যে তুমি এই দরিদ্র পরিবারের গৃহবধূ। পূর্বের জীবন ভুলে গিয়ে ওই নির্লজ্জতার সাজ ছুঁড়ে ফেলে দিয়ে তোমাকে সাজতে হবে এই আদর্শ কুলবধূর সাজ। স্মৃতিতে সিঁদুর পরে আলতায় পা গিয়ে তোমাকে যে এই সংসারের মঙ্গল কামনার প্রতি হতে হবে। লক্ষ্মীর পাচারের মধুর সুরে আরাধনা করতে হবে মা লক্ষ্মীর কমল চরণ। আমার গুরুজনদের সঙ্গে সমীহ করে কথা বল। একটা কথা বলছি, শুনে রাখো। এই মাটির ঘরে আমি 5টা মিনিটও থাকতে রাজি নই। কেন? সারাটা জীবন তোমাকে এই মাটির কুড়ে ঘরে থাকতে হবে। হয় বাবাজি, তা কি করে হয়? তোমার বাড়িতে ইলেকট্রিক নেই, টিভি নেই, ফ্রিজ নেই, পার্সোনাল বয় নেই। আমার মেয়ে সারাদিন কাটাবে কি করে? হ্যাঁ মানে এসেছি। তুই হাজার অসুবিধায় পড়বি হয়ে তোকে আর কল্যাণকে আমার বাড়িতে নিয়ে যেতে এলাম। যতদিন না তোর এখানে থাকার ব্যবস্থা হয়ে যাচ্ছে না, ততদিন তোরা দুজনে আমার বাড়িতে থাকবি। চলো বাবা কল্যাণ। না, এইভাবে আমার বুকের পাঁজরটাকে ভেঙে গুড়িয়ে দিয়ে আরে কি মুশকিল, ভেঙে দিলাম কোথায়? আপনি আমার কাছ থেকে কেড়ে নেবেন না। আরে আমি মাথা খারাপ, কি মুশকিল, কেড়ে নিলাম কোথায়? বললাম না যেদিন আপনার বাড়িতে আমার মেয়ে থাকার ব্যবস্থা হয়ে যাবে সেদিন পাঠিয়ে দেবো। বেশ, এখানে যদি আপনার মেয়ের থাকার অসুবিধা হয় তাহলে আপনি আপনার মেয়েকে নিয়ে যান। আমি আমার মা, বাবা, ভাই, বোনকে ছেড়ে কোথাও যাব না। তা কি করে হয় বাবাজি, তা কি করে হয়? তুমি থাকবে এখানে, আমার মেয়ে থাকবে সেখানে, ব্যাপারটা দৃষ্টিকটু দেখায় না? দৃষ্টিকটু হলো আমার কল্যাণ। তোর বাবা আমাকে বর করে দিয়ে সে কখনো শ্বশুর বাড়ি থেকে দিন কাটাবে না। ও, তাহলে আমাকে পাকা পথে হাঁটতে হবে।
ইয়াস বাঁকা পথ। কল্যাণ যদি এই মুহূর্তে আমার মেয়ের সঙ্গে আমার বাড়ি যায় ভালো, তা না হলে আমি থানায় গিয়ে রিপোর্ট করব। আমার মামনিকে আপনারা সবাই অত্যাচার করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। এবার কি করবে বাবা? নিরাশার ঝড় আছড়ে পড়বে, জীবন নদীর দুকুলে উপচে পড়বে কান্নার ঢেউ। স্বপ্নের শূন্য তুলি হাতে নিয়ে এই ভগবান সেই ভিখারি রয়ে যাবে। বাবা, ও বাবা, তুমি বলে দাও এবার আমি কি করব? তুই চলে যা। নিজের হাতে যখন বিষ পান করেছে তখন এই বিষের জ্বালাটা এবার তুই অন্তর দিয়ে অনুভব কর। যা, তুই চলে যা আমার সঙ্গে। দাদা যেও না, দাদা আমি দাদা যেও না, দাদা। এসো, কল্যাণ তুমি আমাদের সাথে যাবে। ভাঙা গড়ার খেলায় চলছে রবিরাম। ভাঙা গড়ার খেলায় চলছে রবিরাম। কাঁদছে কাঁদছে দিন রাত জামাই বাবু অসহায় ভেবে কেঁদে চলেছে। কাঁদবে তো, ডাক্তার বাবু দিদিমণির সঙ্গে যুক্তি করে জামাই বাবুকে বাবা মার কাছ থেকে চিরদিনের মতো কেড়ে নিয়েছে। দিদিমণিটা একেবারে বোকা, সে জানে না যে সে এতগুলো মানুষকে কাঁদিয়ে কখনো নিজেকে সুখী হওয়া যায় না। এখানে একা একা দাঁড়িয়ে কার সাথে কথা বলছিস? আমার সঙ্গে। হোয়াট? না মানে মাঝে মাঝে আমার মধ্যে দুটো আমি জেগে উঠে, একটা আমি সামনে গলে আর একটা আমি পেছন থেকে টেনে ধরে। এমনি তো আমার মধ্যে লড়াই শুরু হয়। ইডিয়েট! এই তখন বলছিলাম সাহেবকে খেয়াল রাখতে, রেখেছিলি? সাহেব তো নিজেই তো সে খেয়ালে মানুষ, মেয়ে সাহেব
সাহেবকে যে ড্রিঙ্ক দিতে বলেছিলাম সেটাকে দিয়েছিলি? দিয়েছি, কিন্তু কিন্তু না খেয়ে সাহেব সেটা ছুঁড়ে ফেলে দিয়েছে। আর কি বলেছে জানো? কি বলেছে? বলেছে হে ম্যান সাহেব যদি মাতালকে পছন্দ হয় তাহলে আমাকে ছুরিখানার থেকে মাতাল না বানিয়ে ছুরিখানার থেকে একটা আস্ত মাতালের গলায় ঝুলিয়ে পড়লে পারতো না? Shut up! Get out! I say get out from here! বেরিয়ে যা তোমার সামনে থেকে। যাচ্ছি ম্যান সাহেব, তবে সাহেবের কথাটা একটু ভেবে দেখতে পারো। ইডিয়েট! কল্যাণ তোমার চরিত্রে বড়ই অহংকার, তাই না? তোমার এই চরিত্রটাকে আমি একদিন ভেঙে টুকরো টুকরো করে মাটির সঙ্গে মিশিয়ে দেব। যে তুমি আমাকে টুকরো টুকরো করে তোমার পোষা কুত্তার মুখে ফেলে দাও রিয়া, তবে এমনি করে তুমি আমার বাবা মার কাছ থেকে দূরে সরিয়ে রেখো না। একই কল্যাণ, তুমি এখনো তোমার বাবা মার কথা ভাবছো? এখন যে আমার মনটা তোমার মতো পাষাণ হয়ে যায়নি রিয়া। তুমি বৃথাই আমার উপর অভিমান করছো। এসো আমার কাছে এসো। খবরদার! তুমি আমায় স্পর্শ করবে না, তোমার স্পর্শে আগুন আছে। আমার যৌবনের আগুন দিয়ে তোমার শীতল মনটাকে আমি উত্তপ্ত করে দেবো কল্যাণ। আমার দু চোখে আছে সর্বনাশের ভাষা। ভালোবাসা দিয়ে তোমার মনটাকে আমি কাছে টেনে নেব। বাবুই পাখির বাসার মতো তোমার ভালোবাসার বাসাটাও একদিন অনিশ্চয়তার ঝড়ে ভেঙে পড়বে। তার আগে আমি তোমার জন্য নতুন বাসা বানিয়ে দেবো বাবাজি, আর তোমাকে আমি উচ্চ শিক্ষা করার জন্য না আমেরিকায় পাঠাবো। এর জন্য আপনি আমাকে জাহান্নামে পাঠিয়ে দেন। এই কল্যাণ, কেন কেন আপনারা আমার এই সর্বনাশ করলেন? কি অন্যায় আমি করেছিলাম? কেন মিথ্যে ষড়যন্ত্র করে আপনারা আমার বাবা মার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিলেন? কেন কেন কেন? ওরে কে আছিস? কল্যাণ বাবাজির জন্য একটু ড্রিঙ্কস নিয়ে আয়। ড্রিঙ্ক? হ্যাঁ বাবাজি, হ্যাঁ বাবাজি, তুমি ওই ড্রিঙ্কস করলে না তোমার মন শরীর সবই ঠিক থাকবে আর তোমার ক্লান্তিও দূর হয়ে যাবে। সেই জন্যই তো আমি জামাই বাবু থুড়ি আপনার জন্য ফুল বোতল ফলের লিকার নিয়ে এসছি। এ ধরনি তোর বাবুকে দুবাক লিকার ঢেলে দে। এই দিচ্ছি ম্যান সাহেব। তুমি আমার সামনে থেকে নিয়ে যাও বলছি। প্লিজ কল্যাণ একটু খাও, দেখো সব ঠিক হয়ে যাবে। তুমি খাও না। রিয়া, রিয়া ঠিক কথাই বলেছে বাবাজি, ওটা খেলে ব্রেনটা সাফ হয়ে যাবে, অনেক কিছুই ভাবতে ভালো লাগবে। প্লিজ খাও কল্যাণ, একটু খাও, খেয়ে দেখো। খাবো? হ্যাঁ, আমাকে মদ খেতে হবে। আমার ভবিষ্যৎটাকে খুন করে আমাকে যখন তোমরা জাহান্নামে যাত্রী সাজাতে চাইছো, তখন আর কেন এই বিষ দিয়ে আমার মনটাকে খুন করে এবার আমি অধপতনের অন্তরালে হারিয়ে যাই। জ্বলে গেল বুকটা, আমার জ্বলে গেল। সাহেব, আপনার বুঝি খুব কষ্ট হচ্ছে? কষ্ট দিয়েই তো কষ্ট বলা যায় ধরনে, তাই তো আমার ব্যর্থ জীবনের সমস্ত কষ্ট ভুলতে এই বেশ আমি এই সুযোগে তুই কল্যাণের মগজটা সাফ করে দে। আর্থিক দুশ্চিন্তার বিষ পোকাগুলো দূরে ছিঁড়ে ফেলে ওর পিতৃস্নেহের গোলাপটাকে তুলে নিয়ে কুচি কুচি করে দিয়ে তুই আরো কাছে আরো নিবিড়ে টেনে নিয়ে আয় মামরে। তুই এখন যা, তোর সাহেবের সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। ও পার্সোনাল মানে গোপন কথা? তাহলে আমি এখন তবে মানে এখান থেকে চলে গেলাম। কল্যাণ তুমি কি এত ভাবছো বলো তো? ভাবছি আর কত নিচুতে তোমরা আমাকে নামাবে। নিচুতে নয় কল্যাণ,
ড্যাডি তোমাকে অনেক অনেক উঁচুতে তুলে দেবে। তার আগে তোমাকে না এই স্ট্যাটাস মেনটেন করে চলতে হবে। তোমাকে হোটেলে যেতে হবে, ড্রিঙ্ক করতে হবে, আর সেখানে গিয়ে আমার হাত ধরে তোমাকে বলতে হবে, আমরা দুজন মিলে বলবো, ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে, ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে, তোকে নাকি স্বপ্নে আছি তোমার কোনো কাছাকাছি, চলে গেলে তুমি পাশে থাকবে। ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। এতদিন ছিল না এই অধিকার, ফিরিয়ে দিলে তুমি কাছে আমার। এতদিন ছিল না এই অধিকার, ফিরিয়ে দিলে তুমি কাছে আমার। কোথাও না পাশাপাশি থাকবে। ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। এই কৈলাস, তুমি ভালোবাসতে পারোনি বলো? পারছি রিয়া, পারছি। এবার আমি তোমায় যতই দেখছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। এই তো তুমি অনেক পাল্টে গেছো, অনেক বদলে গেছো। এবার আমাদের কথা ভাবতে হবে, ভবিষ্যতের ভাবনা ভাবতে হবে। ভবিষ্যৎ? হ্যাঁ গো, এই দেখো তুমি তো এখন আমাদের এখানেই আছো, তাহলে তোমার ভাগের সম্পত্তি তোমার বাবার কাছে পড়ে থাকবে কেন? সম্পত্তি কোথায় রিয়া? আমার পড়ার খরার জগতে সবই তো প্রায় শেষ হয়ে গেছে। ভিটে বাড়িটা পর্যন্ত বন্ধক। মিথ্যে কথা, সবকিছু মিথ্যে কথা। ভিটে বাড়ি তোমার বন্ধক দেওয়া হয়নি। আসলে কি ওই ভিটে বাড়ি না বিক্রি করে দিয়ে তোমার ওই পঙ্গু ভাইটার নামে টাকা জমা করে রেখে দিয়েছি। তোমার রোজগারের সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য না ওই জমি বন্ধকটা মিথ্যে বাহানা করছে। ওসব কথা তুমি বলো না রিয়া। যে দেবতুল্য মানুষটা নিজেকে সর্বশান্ত করে আমাকে সমাজে প্রতিষ্ঠিত করেছে, সেই মানুষটার নামে মিথ্যে অপবাদ তুমি দিও না। মিথ্যে নয় কল্যাণ, মিথ্যে নয়। ড্যাডি সব কিছু ওখান থেকে জেনে এসেছে জানো। তাছাড়া তোমার বাবা তোমার পড়ার হিসাব দিতে পারবে বলো? কত টাকা খরচ করেছে তার হিসাব কি তোমার বাবা দিতে পারবে বলো? হ্যাঁ, হিসেব তো দেখাতে পারবে। যতই খরচ হোক সে নিশ্চয় সম্পত্তি বিক্রির অর্থের চেয়ে কম নয়। তাহলে মায়ের হাতে চুড়ি গাছা বিক্রি, ভিটি বাড়ি বন্ধ, সবই কি মিথ্যে বাহানা? ও আমি আর কিছু ভাবতে পারছি না। শেষ হয়ে গেছে কল্যাণের মাথায় যে আমি সাইক্লোন ঢুকে দিয়েছি না, তাতে বাবার ছেলের সম্পর্ক একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। স্বামী স্ত্রীর সম্পর্কে সেতুরাও কিন্তু অটুট থাকবে না রে দিদি। অন্যের ঘর ভাঙতে যাওয়ার আগে ভালো করে নিজের ঘরটা মজবুত কর। তুই কি আমাকে জ্ঞান দিতে এসেছিস শ্বশুর? জ্ঞান নয় রে দিদি, জ্ঞান নয়। তোর চোখের সামনে আমি বাস্তব জগৎটাকে তুলে ধরতে চাই। বাস্তব জগৎ? হ্যাঁ রে দিদি, বাস্তব দুনিয়ার দিকে যদি একটু চোখ মেলে তাকাস তাহলেই দেখতে পাবি কি নারী কি পুরুষ প্রত্যেকে একটা ঘর বাঁধার স্বপ্নে বিভোর হয়ে আছে। অশোক, সেই স্বপ্ন তো আজকে নয় রে দিদি, সেই স্বপ্ন তো জমা হয়ে আছে সেই ছোট্টবেলার ছোট্ট হৃদয় থেকে। সময় সংসারের দিকে ভালো করে তাকিয়ে দেখ, তাহলেই দেখতে পাবি
ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরাও আজও কেমন ধুলো বালি নিয়ে খড় বাঁধার খেলা খেলছে। ও তো শুধু খেলা নয় রে দিদি, ও যে যৌবনের সন্ধিক্ষণে এক সত্যিকারের নির্বাণার স্বপ্ন। কি বলতে চাস তুই? এই নির্বাণার সবুজ স্বপ্নটাকে দু পায়ে মারিয়ে এ তুই কোন নির্ভাঙায় খেলায় মেতেছিস রে দিদি? অশোক, আমাদের ভদ্র সমাজের একটা মেয়েকে তুই দেখাতে পারবি যে কিনা শ্বশুরের ভিটে স্বর্গ ছেড়ে বাপের বাড়িতে স্বেচ্ছাচারিতার সাথে গা বাঁধাচ্ছে? আমাদের সমাজের একটা গৃহবধূকে তুই দেখাতে পারবি যে কিনা সৎ চরিত্রবান স্বামীর মুখে নিজের হাতে মদের গ্লাস তুলে দিয়ে তাকে মাতাল চরিত্রহীন বানিয়ে স্ট্যাটাস মেনটেন করছে? তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস অশোক। দিদি রে, সেই ছোট্টবেলার কথাগুলো কি তোর মনে আছে রে দিদি? সেই যে রে ধুলো বালি দিয়ে আমরা কত সুন্দর ঘর বানাতাম, আর সেই ঘরে গামছা মাথায় বসে যে তুই ধুলো বালি দিয়ে কত কি রান্না করতিস। আর তারপর গৌতমদা বর্ষে যেতে যখন তোর রান্না খেয়ে তৃপ্তির ভান করে তোর রান্নার তারিফ করতো, তখন তুই কেমন লজ্জায় রাঙা হয়ে যেতি। অশোক, তারপর দাদা এসে দুষ্টুমি করে যখন তোর ওই খেলাঘর ভেঙে দিয়েছিল, ধুলোয় গড়িয়ে পড়ে কি কান্নাটাই না তুই কেঁদেছিলি, মনে আছে দিদি? সেসব কথা কিন্তু মনে আছে? না, ওইসব পুরনো ফালতু কথা আমি মনে আনতে চাই না অশোক। যদি ফালতু নয়, নাই বা তুই গৌতমদাকে মেনে নিলি, যাকে পেয়েছিস সে তো একটা মহামূল্যবান রত্ন। সেই রত্নটাকে হেলায় না হারিয়ে জীবনটাকে আরো সুন্দর করে সাজিয়ে নে দিদি। অশোক, দেখবি এই জগতে তোর চেয়ে বেশি সুখী আর কেউ হবে না রে দিদি। কি বলতে চাস তুই বল, আমি একটু মন দিয়ে শুনি। এত কথা সারমর্ম তোকে আমি একটা কথা দিয়ে বোঝাতে চাইবো দিদি, বিবাহিত মেয়েদের কাছে শ্বশুরের ভিড়ে যেমন স্বর্গ, তেমনি বাপের বাড়ি হলো নরক। তাই বলছে নরক ত্যাগ করে শ্বশুরের ভিটে স্বর্গ দিয়ে স্বামীর হাত ধরে সুখে সংসার করে দিদি, সুখে সংসার কর। অশোক, সুখের সংসার? তুই বোধহয় জানিস না অশোক, ওই ঘরকন্যা হয়ে মাথায় ঘোমটা দিয়ে খুন্তি নাড়ার জন্য আমার জন্ম হয়নি। আমার জন্ম হয়েছে ফুললি এনজয় করতে। তাই তার জন্য যা যা করার প্রয়োজন আমি সেটাই করব। প্রয়োজনে গৌতমের মতো কল্যাণকে আমি আমার জীবন থেকে একেবারে। তুমি এতটা নিষ্ঠুর হইও না রিয়া। আমার মতো কল্যাণ বাবুর ভালোবাসাকে অমর্যাদা করে তুমি তার সুন্দর হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিও না রিয়া। তুই আবার এসেছিস আমার সামনে? আমি তোমার কাছে এসেছি রিয়া। আসলে আমি তো একটা ইডিয়েট, আর ইডিয়েট না হলে আমি তোমার মতো একটা নষ্টা মেয়ের মিথ্যে প্রেমের খেলায় আমি মাতবো কেন? পরস্ত্রী যেন আজও তোমায় দেখলে আমার সেই প্রথম ভালোবাসার স্মৃতিগুলো আমার মনের পর্দায় ভেসে উঠবে কেন? আবার কি বলতে চাস তুই? আমায় এক টুকরো ভালোবাসা তুমি ভিক্ষে দেবে রিয়া? আবার তুই ভালোবাসার আশা নিয়ে আমার কাছে ছুটে এসেছিস? আমি যে ভালোবাসার কাঙ্গাল, আর তাই তো তোমার দ্বারে আমি বারবার ছুটে আসি একটু ভালোবাসা পাওয়ার আশায়। তুমি আমার একটু ভালোবাসা ভিক্ষে দেবে রিয়া? সেদিনের কথা তুমি কেমন করে ভুলে গেলে রিয়া? কেমন করে ভুলে গেলে সেদিনের সেই ভালোবাসার গৌতম? তুই যাবি এখান থেকে? আমি চলেই যাবো রিয়া, আর কোনোদিন আমি তোমার কাছে এসে দাঁড়াবো না। শুধু যাবার বেলায় আমার একটা অনুরোধ, তুমি শুধু সেদিনের মতো একটি বার বলো রিয়া যে গৌতম আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি না রাস্কেল? তোকে আমি কিভাবে ভালোবাসি জানিস? আমি তোকে ভালোবাসি ঠিক চিরদিন আধারে কেটে গেলে জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে ডাকে, দূর থেকে দেখেছি পূর্ণিমা চিরদিন আধারে কেটে গেলে জীবন, কেউ তো
আমাকে তুমি এমন মৃত্যু দিলে না কেন ঠাকুর? কেন মৃত্যু দিলে না? করবি কি রে রে? তুই বললে তোর নাম তোর বিশাল সম্পত্তি যে আমাদের হাত ছাড়া হয়ে যাবে। ওই দলি তুমি কোথায় পেলে? আর তোর সিন্ধুক ভেঙে বইয়ের করে এনেছি। তাও ওই দলি তুমি আমায় ফিরিয়ে দাও বলছি। না, তোর বাবা উইল করে গেছে, আকস্মিক ভাবে যদি তোর মৃত্যু হয় তাহলে তোর সমস্ত সম্পত্তি একমাত্র অধিকারী হবে ওই রামকৃষ্ণ মঠ। কিন্তু আমরা বেঁচে থাকতে তোর সম্পত্তি কি ওই সাধু সন্ন্যাসীরা ভোগ করতে পারে? কত হলো তুই হলে আমার বাবার বিজনেস পার্টনারের ছেলে, তার রামকৃষ্ণ মিশন নয়। তোর সমস্ত সম্পত্তির একমাত্র মালিক হব আমি। এই দলিল না, একটা ছোট্ট করে সই করে দেই। না, ওই দলিল আমি সই করবো না। ওই সম্পত্তি আমি কিছুতেই আমি তোদের হাতে লিখে দেবো না। করবি করবি, সেই চাই না করলে তোকে কুকুরের মতো মারতে মারতে রাজি করাবো। দে 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 বলছি, দে এ দে, এ দলিল সই করে দে। না, আমি সই করবো না, কিছুতেই করবো না। সই কর, সই কর, সই কর বলছি, সই কর। রিল্যাক্স ইয়ং ম্যান, রিল্যাক্স। আই মিন ধীরে ধীরে কাম করতে হবে। আই মিন স্লো বাট স্টাডি, বি ক্রেজি বাট নট লেজি, ওকে? কে আপনি? আরে আমি ডাক্তার অ্যান্টনি আছি, লোকে আমাকে পাগলা ডাক্তার বলে। মিস্টার লাহিড়ি রিকোয়েস্টে আমি ওর ট্রিটমেন্ট করতে আছি। কিন্তু আমি তো সম্পূর্ণ সুস্থ, তাহলে আপনি আমার কি চিকিৎসা করবেন? আরে সুস্থকে অসুস্থ নেই, অসুস্থকে সুস্থ করাই আমার ডিউটি আছে। তার মানে আমি তোমাকে ধীরে ধীরে স্লো পয়জন ইনজেক্ট করবে। পয়জনের রিঅ্যাকশনে তোমার সারা শরীর বিলকুল ভঙ্গু হয়ে যাবে, তারপর তোমার ব্রেন টোটালি ড্যামেজ হয়ে যাবে। তখন আমি লোক তোমাকে যাহা বলিবে तुम वही करिबे, वो कागज पर भी तुम सिग्नेचर करिया देबे। हैं? ভেরি গুড আইডিয়া। দোহাই ডাক্তার বাবু, আমি আপনার ভাইকে অনুরোধ করছি। নেভার। তোমাকে দয়া দেখালে আমার क्या फायदा मिलबे? हैं? बट मिस्टर लाहिड़ी কথা শুনলে আমাকে 1 লাখ রুপিয়া বকশিস মিলবে। তো আমি তোমাকে দয়া কিউ দেখাবে? হ্যাঁ, না, আপনি আমার সুস্থভাবে বাঁচতে দিন। আপনি আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দেবেন না ডাক্তার বাবু। আমি বাঁচতে দিন। আমার সারা শরীর চলে গেল, আর আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। লইয়া যাও, ওই ওর সঙ্গে কোনো কথা বলিবে না। ঠিক আছে ডাক্তার। ধরণী, এই ধরণী। ধরণী? এই ধরণী কোন আছে? কাজের লোক, 2 দিনের মধ্যে এখানকার সবকিছু চিনে যাবেন এবং জেনেও যাবেন। আরে এখনই আমি কুছ জানিয়ে নিয়েছি। কি জেনেছেন মিস্টার ডাক্তার, কি জেনেছেন? গৌতমের বাবা মিস্টার নিকুঞ্জ গাঙ্গুলি আর আপনার বাবা मिस्टर लहरी दोनों में पार्टनरशिप में बिजनेस खरीदे छिलो। गांगुली तमाम प्रॉपर्टी लोभे मिस्टर लहरी गांगुली को गुंडा लगाया, एकदम जाने खत्म करिया दिलो। गौतम के खत्म करिबार जोन्नो गौतमेर गाड़ी में टाइम बोमा बास्ट करिया दिलो। बट যখন দেখিলো কি গাঙ্গুলি গৌতমের নামে উইল করিয়া দিয়েছে যে গৌতমের গাড়ি অ্যাক্সিডেন্টে মত হইলে ওয়ার অল প্রপার্টি মিশনের হাতে চলিয়া যাইবে। তখন ভালো ডাক্তার দেখাইয়া ও গৌতমের জান বাঁচাইলো। क्योंकि गौतम मरिया गेले ওর প্ল্যান যে বিলকুল বানচাল হইয়া যাবে মিস্টার জুনিয়র লহরি। ডক্টর আপনি
but don't worry, Junior Lahiri. Don't worry. আমি ওকে বিলকুল ভঙ্গু আর উন্মাদ করিয়া ওর অল প্রপার্টি আমি আপনাদের নামে লিখিয়া দিব। তারপর ওকে ওভারডোজ পয়জন ইনজেক্ট করিয়া একেবারে জানে খতম করিয়া দিব। খতম করিয়া দিব। আমার সুজন বন্ধু রে, আমার সুজন বন্ধু রে, আমার সুজন বন্ধু রে, আমার সুজন বন্ধু রে, তোরে ভালোবাসি তোরে ভালোবাসি লুকাচুরি খেলতে হোক না, এবার চোখ গুলো ছাড়িয়ে তো কাঞ্চা না দেখে তুই আমায় চিনলি কেমন করে? তোর গায়ের গন্ধ যে আমার চিনা। তাই নাকি? হ্যাঁ রে, তাই তো তুই কাছে আসলে তুই সেই মিষ্টি গন্ধ আমার সারা মনটা একেবারে ভরে যায়। আমার গায়ের গন্ধে তোর মনে বুঝি নেশা লেগেছে? আরে না, শুধু নেশা নয়, তোর ভালো গন্ধ, তোর এই গায়ের গন্ধটা আমার সারা ভালোবাসার সঙ্গে একেবারে লেপটে আছে। এই বাতাসি, এ তোর কোচরে কি রে? ফুল দেখবি, এই দেখ বকুল ফুল। এই ফুল দিয়ে কি করবি? মালা গাঁথবো, আমার রাজপুত্রের জন্য মালা গাঁথবো। রাজপুত্র? হ্যাঁ রে, আমার রাজপুত্র জানিস সে খুব ভালো, স্বপ্নে রোজ আমার কাছে আসে, আমাকে কত ভালোবাসার কথা শোনায়, আমাকে কত ভালোবাসে। বাতাসি, আরে অমনি বাবুর রাগ হয়ে গেল। তাই আমার রাজপুত্রকে জানিস? জানতে চাই না, আর তোর রাজপুত্রের কথা আমি শুনতে চাই না, আমি চললাম। তুই রাজকন্যাকে ফেলে তুই একা কোথায় চলে যাচ্ছিস রে রাজপুত্র? বাতাসি, তুই এই তো আমার রাজপুত্রের কাঞ্চা, তুই এই তো আমার রাজপুত্র। বাতাসি, আমার বাতাসি, কবে কবে আমাকে তুই তোর ঘরে নিয়ে যাবি বল না, বল না রে কাঞ্চা। যেদিন ওই আকাশে সোনার পাড়া চাঁদ উঠবে, ফুলে ফুলে গাছগুলো ভরে যাবে, আর আর ওই গাছে গাছে ওই ছোট্ট পাখির দল মিষ্টি সুরে গান গাইবে, সেদিন আমি তোর সিটিতে সিঁদুর পরিয়ে বরণ করে আমার ঘরে নিয়ে যাবো রে বাতাসি, সেদিন তোকে আমি আমার ঘরে নিয়ে যাবো। বন্ধু রে বন্ধু, তুই প্রথম বলিসে তোকে আমি ভালোবাসি জানুক সারা দেশ। বন্ধু রে বন্ধু রে তোকে নিয়ে স্বপ্ন দেখি জাগে জাগে রাতে। বন্ধু রে বন্ধু, আগে ছিল তোকে আমি ভালোবাসি জানুক সারা দেশ। বন্ধু রে বন্ধু রে বন্ধু, তুই প্রথম মিশে তোকে আমি ভালোবাসি জানুক সারা সেই শুভদিনটার জন্যই তো আমি অপেক্ষা করে বসে আছি রে কাঞ্চা। সেদিন আমি অনেকগুলো ফুল তুলে মালা গাঁথবো, তারপর তুই সেই মালাটা নিয়ে যখন আমার হাতে করে নিয়ে আসে আমাকে বলবি কি
দিয়ে আসছিলাম, ওই লক্ষিন্দুকে যে কাল সাপে দংশন করেছিল সেই কাল সাপে আমার পায়ে, ও মাগো তোমার কি হলো গুলো, তুমি কি করলে গুলো গো, তুমি বলে গেলে গুলো, আমি কাকে নিয়ে থাকবো গো, বলো না গুলো, মরতে আমার হবে বোধা, যে কাল সাপে লক্ষিন্দরে দংশন করেছিল সেই কাল সাপে আমায় দংশন করেছে, ও মাগো কাঁদিস নে, কাঁদিস নে রে বোধা, কাঁদিস না, তুই কাঁদলে আমার বাতাসি যে কাঁদবে, আমি বললে আমার বাতাসির জন্য একটা কলার ভেলা বানিয়ে দিস, হ্যাঁ সেই কলার ভেলায় চলে বাতাসি আমার মোড়া কোলে নিয়ে দেশে চলবে, কত দেশ দেশান্তর পেরিয়ে কত বিপদ তুচ্ছ করে শেষে আমার প্রাণ ফিরিয়ে আনবে বাতাসি, বাতাসি রে, সেই যুগের বেহুলা লোক দেবতাদের মন সন্তুষ্ট করে তার লক্ষিন্দরে প্রাণ ফিরিয়ে এনেছিল, এই যুগের বেহুলা হয়ে তুই কি তোর এই লক্ষিন্দরে প্রাণ ফিরিয়ে আনতে পারবি না রে বাতাসি? লক্ষায় পারবে গুরু, পারবে, তাহলে নিশ্চয়ই পারবে, তাহলে আমি বললাম রে বোধা, তুই দুঃখ করিস না, আমরা এই যুগে সারা যুগে থাকবো, বিদায় প্রিয় বাতাসি, বিদায় ভোলা। তোমার কি হলো বলবো, আমি কাকে নিয়ে থাকবো, তোর মোড়া কান্না এবার থামাবি, থামাচ্ছি, থামা, আমি তোর জন্য কোলায় ভেলা নিয়ে, তার কোনো দরকার নেই, কলার ভেলার কোনো দরকার নেই, তুই বরং এক কাজ কর, এই মুখ পড়ে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়া, আমাকে ফেলে তুই পালাচ্ছি রে বাতাসি, এই মুখ পড়া, তার মানে তুই এখনো মরিস নাই, আরে সত্যি আমি যদি বলে যাই তুই আমাদের সত্যিকারে ভেলা না বাসার, আমার যে মোড়াটাই বিতা হয়ে যাবে রে বাতাসি, আগে তুই মর না রে মুখ পড়া, আগে তুই মর, তোর জন্য আমি কলার ভেলা তৈরি করে রেখেছি, তারপর তুই মরলে সে ভেলাই করে তোকে আমি একদম সবকে পাঠাই দেবো, আজ প্রায় 3 সপ্তাহ হয়ে গেল বড়দা সেই যে বাড়ি থেকে বেরিয়ে গেছে, একটা দিনের জন্য আমাদের বাড়িতে ফিরে এলো না, আসবে কেন, আসবে কেন, সে যে আজ বড় লোকে জামাই হয়েছে, তাই গরিব বাবা মায়ের কথা তার কি মনে থাকে, তুমি আমাকে যতই পর ভাবো না কেন চন্দ্রা, এই পৃথিবীতে তুমি ছাড়া আপনার কেউ নেই চন্দ্রানী, কি আবার আপনি আমাদের বাড়িতে এসেছেন, নিশ্চয় আসবো, 1000 বার আসবো, এই যতদিন না আমার টাকা সুদ, সুদের সুদ কোড়াই গন্ডায় মিটিয়ে না দিচ্ছ ততদিনে আমি এই বাড়িতে 2 বেলায় আসবো। তা যার কাছে টাকা পাবেন তার কাছে যান না, আমার কাছে এসেছেন কেন? আরে তার কাছে তো সুদ নেব, আর তোমার কাছে নেব ইয়ে মানে সুদা। আচ্ছা আপনার কি লজ্জা বলে কিছু নেই? থাকবে কি করে, আমি তো পুরুষ, পুরুষের আবার লজ্জা বলে কিছু আছে নাকি? লজ্জা তো ওই নারীদের চরিত্রের ভূষণ, চরিত্রের অহংকার, তাই তো আমি বলি পুরুষ স্বামী লজ্জা কিসের, স্বামী লজ্জা কিসের, লাজ কি আমার